চুপ করে বসে আছো কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ম্যাডাম দেখেন তো ক্যামেরা ফেইল দেখাচ্ছে কেন আমাকে? ক্যামেরা? হ্যাঁ, শুনতে পাচ্ছেন ম্যাডাম আমার কথা? স্যার হ্যাঁ হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি স্যার আমরা। দেখা কিন্তু যাচ্ছে না আপনি দেখা আপনি যাচ্ছে কি না কারণ হ্যাঁ, বলেন। কারণ আপনি কি স্যার গুগল মিট দিয়ে একটু মানে অ্যাপস দিয়ে আসছেন না স্যার? না অ্যাপসে না, আমি ল্যাপটপে ঢুকছি। ও ল্যাপটপে আচ্ছা। ঢুকছি, প্রথম অবস্থায় যেটা হয়েছে যে ভিডিও আমার অন্য একটা প্রভিশন ফেল, মানে আগে একটা একাধিক ক্যামেরা ইনস্টল করা ছিল, তো অন্য একটা ক্যামেরাতে চলে গেছে। তারপরে এখন তো ল্যাপটপের ক্যামেরাটা সিলেক্ট করলাম, করার পরে সে বলতেছে ক্যামেরা ফেল। এখন এইটা আমি বুঝতে পারতেছি না। স্যার এটা কি এরকম হইতে পারে যে আপনি হচ্ছে আরেকবার কি মানে ইয়া দিয়ে আসবেন, গুগল মিট দিয়ে হ্যাঁ সরাসরি সেইটা আসবেন? সেইটা হইতে পারে। হ্যাঁ স্যার, একটু দেখেন তাহলে কষ্ট করে আরেকবার। তাহলে আমি বেরিয়ে যাই, বেরিয়ে নিয়ে জি স্যার, আবার আসেন। আজকে স্যার তোমাদের সঙ্গে ক্লাস নেবেন, হ্যাপি তোমরা? মেয়েরা? জি ম্যাম। এবার স্যারকে দেখতে পাচ্ছো? স্যার আপনাকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা সবাই স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। Trial version. Trial version. এটা আমরা কি Trial version. কথা শুনতে পাচ্ছি স্যার? ম্যাম কথা শোনা যাচ্ছে না। আচ্ছা স্যার ম্যাডাম দেখেন আপনার তো, হ্যাঁ এখন এখন আমাদের এখন এখন শুনতে পাচ্ছি ক্যামেরা স্যার। ওই মাইকও একাধিক মানে ইনস্টল করা আছে তো কোনো কারণে। হ্যাঁ স্যার, আসলে অনেক কিছু ইনস্টল করেছেন তো এই জন্যই স্যার। আমার ল্যাপটপ দেখলে আমারই মাঝে মধ্যে মাথা ঘুরায়, ডেস্কটপে এত কিছু সেটাই। ইনস্টল করা। তাহলে স্যার আমরা হচ্ছে আহ, এই তো মেয়েরা মনে হয় মোটামুটি চলে আসছে, আমরা সাধারণত এরকমই থাকে, আরো কিছু আসছে। মেয়েরা তোমাদের সঙ্গে স্যারের যে ক্লাসে হবে, স্যারের সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউসিং আছে না? স্যারের সঙ্গে তো পরিচয় আছে। জি ম্যাম। আচ্ছা, জি তাহলে ম্যাম। আমাদের সমস্যা নাই। স্যার অনেকদিন পরে তোমাদেরকে দেখছেন, আসো আমরা সবাই ক্যামেরা অন করে স্যারের সঙ্গে একটু হ্যালো করি। স্যার আচ্ছা তোমাদের এদের কি প্র্যাকটিক্যাল ক্লাস নিয়েছিলাম নাকি? আহ, তোমাদের কি শুরু হয়েছিল প্র্যাকটিক্যাল ক্লাস? জি ম্যাম, আমরা 2 দিন ক্লাস করেছিলাম। 2 দিন বোধহয় গেছিলাম, পরেই তো লকডাউন, সেই হ্যাঁ মহামারীর জি, জি ছায়া স্যার। জি স্যার। করাল গ্রাসে সবাই পতিত হ্যাঁ, হলো। অনেক দিন হয়ে গেল স্যার। ওরা অনেক এখন দিন হয়ে গেল আসলে, আরো কতদিন হ্যাঁ, যাবে এরকম কিছু তো বোঝার সেইটাই। উপায় নেই। ওরাও আমাদেরকে ভুলে যাচ্ছে স্যার, ওরাও দেখা যাবে আমাদেরকেও চিনতে পারছে না। খুব স্বাভাবিক কিন্তু আসলে। সেটাই। আপনাদের এইবার কি যারা অটোপাস হলো এদের ভর্তি প্রক্রিয়া নিয়ে কি কোনো কথা হচ্ছে? স্যার একটা সার্কুলার দিয়েছে ওদের। ওদের সার্কুলারটা দেখলাম 15 জুন থেকে। তোমরা কি দেখেছো মেয়েরা? সার্কুলারটা দেখেছো? জি ম্যাম, দেখেছি। 15 জুন থেকে না আমাদের কার্যক্রম? 15 জুন থেকে ওরা আবেদন করতে পারবে না? আবেদন করতে পারবে স্যার, আর পরীক্ষাটা সম্ভবত আগস্টে, মানে সব যদি ঠিক থাকে মোটামুটি এরকমই স্যার একটা ডেট আছে আর কি, আগস্ট। আর হচ্ছে আমাদের তো অনেক ব্যাচ পেন্ডিং, এরাও আসলে আমাদের ওই মানে এদেরও পরীক্ষা 6 মাস মনে হয়। 6 মাস কি হয়েছে, মানে পরীক্ষা হওয়ার কথা ছিল এরকম, 6 মাস সেশন জট সম্ভবত এদের। আর আমাদের আরো সিনিয়র জি 2টা ম্যাম, ব্যাচ আছে, নভেম্বর হওয়ার কথা ছিল। নভেম্বরের কথা ছিল। তাহলে আমাদের সিনিয়র আর 2টা ব্যাচ আছে স্যার।
সব মিলিয়ে আমাদের আর কি এখন অনেক 6টা ব্যাচ সম্ভবত সেশন জটে আসছে। করোনা জটে আক্রান্ত আর কি, হ্যাঁ আসলে কঠিন অবস্থা। সেটাই স্যার। এখন এই জন্য হচ্ছে আমাদেরও মানে আস্তে আস্তে পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করছি আর কি। ফার্স্টে হয়তো বা 4th ইয়ার আসবে, 4th ইয়ারকে আমরা পরীক্ষা নিব, তারপরে হচ্ছে ওদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছি স্যার। আমরা হচ্ছে আচ্ছা অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করছি, মানে 15 তারিখের ভিতর ওদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হবে। এর মধ্যে হচ্ছে ওদের প্রিপারেশন রাখতে হবে। মেয়েরা তোমরা আজকে হচ্ছে বুঝতেই পারছো তোমাদের আজকে ক্লাসের কোর্স নেম কি হতে পারে? তোমাদের ক্লাসের কোর্স নেম কি আজকে বলো তো? স্যার ওদের সঙ্গে আমরা 2টা কোর্সে আছি, আমি একটা হচ্ছে মেজর কোর্স, একটা এক্সট্রা ডিপার্টমেন্টাল। এক্সট্রা ডিপার্টমেন্টাল। আজকে ওদের হচ্ছে এইচই 352। তোমাদের আজকে স্যার হচ্ছে ডিজিটাল লজিকটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। স্যার এইটাই তো ডিজিটাল লজিক না স্যার? হ্যাঁ, আপনারও তাই বললেন আর কি। আমি হ্যাঁ হ্যাঁ দেখছি সিলেবাসটা দেখছি আর কি। জি স্যার, ওই যে আমরা ওদের তো ডিটেইলে ওই যে ওদের আছে শুধু ইউনিভার্সাল গেট পর্যন্ত, তাই না? আমি তো তাই দেখলাম। হ্যাঁ হ্যাঁ ওইটুকুই স্যার, যতটুকু এরপরে আছে এইটুকুই। মানে আমরা আর কি স্যার ওই যে আমাদের মূল সিলেবাস যেটা সেটা ডিটেইল করা নাই, বুঝছেন স্যার। এই জন্য আমরা আচ্ছা আবার হচ্ছে নিজেরাই সেট করে নিয়েছি যে ওদেরকে কি কি পড়াবো, যেহেতু ডিজিটাল লজিক বলে ছেড়ে দেওয়া। এখন ডিজিটাল লজিক ওরা আসলে কি কি পড়বে, হ্যাঁ এই জিনিসটা ক্লিয়ার ছিল না। পরে আমরা হচ্ছে স্যার এটা করে নিচ্ছি, আমরা নিজেরাই বসে ঠিক করে নিচ্ছি আচ্ছা যে এতটুকু আচ্ছা পড়াবো এরকম। আচ্ছা, তাইলে আপনি, আমি ওদের তো খাতাটাতে কিছুদিন মানে কয়েকবার দেখলাম আপনার জি সাথে স্যার মিলে জি আর কি। স্যার জি স্যার। এখন সেইখানে অবশ্য ওদের লজিক গেটের প্রশ্নগুলো পুরো একেবারে প্রাইমারি, একেবারে বেসিক লেভেলের প্রশ্নই আসছে। এখন কি আপনি যে সিলেবাসটা আমাকে দিলেন সেখানে ইউনিভার্সাল গেট পর্যন্ত আছে? স্যার আমরা আসলে প্রথমে তাহলে 2 ওইখানে একটা ব্যাচ, ব্যাপার থাকে যে হ্যাঁ ইউনিভার্সাল গেট, মানে আসলে মানে স্যার যেমন এই হ্যাঁ ইউনিভার্সাল গেট দিয়ে কিভাবে সার্কিট বাস্তবায়ন হ্যাঁ করা যায়, এটা তো ইন্টারমিডিয়েটেও আছে আসলে। ইন্টারমিডিয়েট ইউনিভার্সাল তো আছে ওই ওই পর্যন্ত ওই যদি পড়ায় ওই তাহলে মনে হয় টাইপেরই। ঠিক হয়। হ্যাঁ হ্যাঁ জি স্যার জি স্যার। ওইটা ওদের ওই হচ্ছে পর্যন্ত পড়াইলে মনে হয় ঠিক হয় আসলে। ঠিক হয়। ওদেরকে আসলে আমরা বেশিরভাগ হচ্ছে হাতে মানে অফিস অটোমেশনের কাজগুলো, হ্যাঁ ওদের সিলেবাসটা হ্যাঁ, স্যার খেয়াল রাইট। করে দেখছেন। অফিস অটোমেশনের কাজ হ্যাঁ, মানে অফিসে ওরা কাজ করতে গেলে কি কি জিনিস ওদেরকে জানা লাগবে, যেটা সেই জিনিসটাই আমরা এমফাসিস দিয়েছি। আর প্রোগ্রামিং এই যেটা বিষয়গুলো আসলে সাবজেক্টের সঙ্গেও না, যায় না ওগুলো তো ওরা। অত না হ্যাঁ আর প্রয়োগগত দিক থেকে অতটা ওদের না। প্রয়োজন হবে না, আর প্রায়োগিকটা কম। জি 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 এক্সট্রা ডিপার্টমেন্টালের সঙ্গে তো আসলে প্রোগ্রামিংটা ওইভাবে যায় না। না, তারপরে ওদের সাবজেক্টের সঙ্গেও যায় না, মানে এক্সট্রা ডিপার্টমেন্টাল তো স্যার ওদের সাবজেক্টের সঙ্গে রিলেট থাকতে হবে। এই জন্য ওদের সাবজেক্ট ওয়াইজ যতটুকু লাগে সেইটুকুই চেষ্টা করছিলাম আর কি তখন। এইভাবে সিলেবাসটা প্রণয়ন করেছি ওই আইআইটির সঙ্গে। আপনি তো জানেনই স্যার কিভাবে করেছি আমরা। আচ্ছা, ওদের ওদের ক্লাসের ডিউরেশন কতক্ষণ হয় ম্যাডাম? স্যার ওদের 45 মিনিটস, তার সঙ্গে আমরা একটু বেশি নেই, মানে ওই 45 মোটামুটি 45 মিনিটস। জি স্যার। ওদের কোনো হাত, ওটা যাই হোক, ওটা তো হচ্ছে আসলে ওদের যদি এই সময় ক্লাস না থাকে যতটুকু প্রয়োজন আর কি, একটা স্যার টার্গেট ওদের পর্যন্ত হ্যাঁ 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 ওদের পড়াবো ঠিক করলে আসলে আমাদেরও তাই হয় আর কি। সেটা এমনি ওদের শিডিউল ক্লাস আছে স্যার, কিন্তু আমার তো আজকে ওয়ার্কশপ, আমাদের ওই যে এনসিটিভির কাজ চলতেছে, যে কারণে স্যার আমি তো সারাদিন আচ্ছা ছিলাম না। আচ্ছা এই যে আচ্ছা। মাত্র আসছি স্যার, এমন জ্যাম, আসতে আসতেই আমার 6:30 বেজে গেছে, তারপরে আসছি। ঠিক আছে মেয়েরা। আরো যাওয়া লাগবে নাকি আজকেই শেষ হ্যাঁ ওয়ার্কশপ? স্যার, না স্যার বৃহস্পতিবার পর্যন্ত। আল্লাহ কি যে অবস্থা আমাদের, আমরা এখন অ্যাসাইনমেন্ট বিশেষজ্ঞ হয়ে যাচ্ছি স্যার, সবকিছু বিশেষজ্ঞ হয়ে যাচ্ছে, কারিকুলাম, অ্যাসাইনমেন্ট, সিলেবাস, আমাদের সবকিছু বিশেষজ্ঞ হয়ে আমাদের যাচ্ছে। তো আসলে অধিকাংশ স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট কালচারে তো অভ্যস্ত না আসলে। হ্যাঁ সেটাই স্যার। এখন কত ধরনের অ্যাসাইনমেন্ট মানে আমি করা যখন যায় আমরা কিন্তু বলেন নিজস্ব উদ্যোগে আমাদের কলেজে অ্যাসাইনমেন্ট দিছি, কিন্তু সেটা কিভাবে কালেক্ট করব, স্যার। নিজস্ব এত উদ্যোগে তো স্টুডেন্ট। এখন তো হবে না স্যার, আমাদের ওই যে যেটা এখন করা হচ্ছে এটা সারা বাংলাদেশের জন্য, এখন আর হ্যাঁ, সেই নিজস্ব বুঝতে উদ্যোগে পারছি। হবে না। জি স্যার। যাই হোক, আপনারা সবকিছু সহজ করে দেখে নেন চেষ্টা স্টুডেন্ট। করছি স্যার। কারণ হলো যে যেটা ভালো কলেজ বা ভালো স্টুডেন্ট সেটা তো অন্যরকম ব্যাপার।
কিন্তু হ্যাঁ অনেক তা তো কলেজগুলোই আছে অবশ্যই, যেখানকার স্টুডেন্টরা হবে কি যে একজন অ্যাসাইনমেন্ট করলে 30 জন সেটা নকল করবে আপনার। সেটাই এই এক সেটাই। ঝামেলা ফেলা হবে। মার্কিং করাটা একটা কঠিন ব্যাপার হবে। না আমরা প্র্যাকটিক্যাল স্যার আমরা যেমন মার্কিং করে ওই ফেলবো। রুবিক্সটাই ঠিক মতো করার জন্যই আমরা আসলে বেশি চেষ্টা করছি, এই রুবিক্সটা নিয়েই এতদিন আমরা কাজ করছি, কারণ আমাদের মেইন থিম যেগুলো মানে আপনার নির্দেশনা বা অ্যাসাইনমেন্ট এগুলো দেওয়া তো সহজ, এগুলো হ্যাঁ, সিলেবাসের আঙ্গিকে আমরা দিয়ে দিচ্ছি, আমরা তো একটা দিয়ে দিলাম, সিলেবাস হ্যাঁ। প্রণয়ন করছি ওইটার আঙ্গিকে দিয়ে দিচ্ছি। কিন্তু ওদের হচ্ছে রুবিক্সটা কেমন হবে, এইটা নিয়েই আমাদের গবেষণা মূলত, যে কিভাবে দিলে অ্যাকুরেট হবে, আবার সারা বাংলাদেশের স্টুডেন্ট তারা আবার সারা বুঝতে পারবে বাংলাদেশে, কিনা। রাইট রাইট। হ্যাঁ তারা বুঝতে পারবে কিনা, তারা আবার সেটা করে করে অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারবে কিনা, ডিফারেন্সটা কত হবে। করতে ধরেন পারবে কিনা, রাইট, একটা এটা একটা ভালো ব্যাপার। কলেজ আর একটা কারণ কি যে একেবারেই একেবারেই আপনার ইয়া ওরা কলেজ, হ্যাঁ যারা ডাকছে ডিফারেন্সটা কেমন আপনাদেরকে তারা হবে। হয়তো শুনে কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারাও বাইরে থেকে নাকি কোর্স মানে বিভিন্ন জায়গা থেকে ওনারা এটার উপরে বিভিন্ন ডিগ্রি টিগ্রি নিয়ে আসছেন, হ্যাঁ যারা কাজ করছেন, এখন দেখা যাক কি করা যায়, চেষ্টা করছে আর কি। এখন দেখি দেওয়ার পরে আবার বোঝা যাবে যে কিভাবে কে নিচ্ছে, এটা একটা বিষয় অবশ্য। টিচার স্টুডেন্ট সবকিছু নিয়েই তো আসলে চলতে হয়, এই আর কি। চলতে হবে, রাইট। হ্যাঁ সেটাই স্যার। তো ঠিক আছে মেয়েরা, তোমরা সবাই আচ্ছা খাতা মনে হয় কলম ঠিক নিয়ে আছে। রেডি হও। হ্যাঁ স্যার আমরা তাহলে কি ক্লাসটা একটু আচ্ছা শুরু ম্যাডাম, করি ওদের স্যার? কি কোনো হাজিরা নেওয়ার ব্যাপার আছে? না স্যার, ওরা তো আচ্ছা এমনিতেই আমাদের মন খারাপ করে বসে থাকে, এই জন্য আর ওদের মন খারাপ বাড়াচ্ছি না, আচ্ছা হাজিরা আচ্ছা, নেই না। ঠিক আছে। যাই হোক, যেটাই হোক। জি স্যার। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, মেয়েরা সুন্দরভাবে ক্লাসটা করো, অ্যাটেন্ড করো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যেটা হচ্ছে যে লজিক গেট বা ইন্টারমিডিয়েট পড়ে আসছো, কারণ আইসিটি তো আমার কথা তো স্পষ্ট শোনা যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, তোমরা এইগুলো তো আসলে ইন্টারমিডিয়েটও পড়ে আসছো। ওইখানে তোমাদের মনে হয় 6টা চ্যাপ্টার ছিল, তো আমার তৃতীয় চ্যাপ্টারটা ছিল, সেখানে সংখ্যা পদ্ধতি ছিল। তারপরে ডিজিটাল ডিভাইস, ওই চ্যাপ্টারটা অর্ধেক অংশে এই জিনিসগুলো ছিল। তো আমরা ওইখানে কিন্তু আসলে লজিক ওইগুলাই আসলে তোমাদের এইখানে যেটুকু আছে সেটা কিন্তু তার থেকে বেশি নাই, বরং তার থেকে কম আছে। সুতরাং যদি তোমরা অনেক কিছু তোমাদের পরিচিত থাকবে, মানে পুরোটাই পরিচিত থাকার কথা, হয়তো মনে নাই এখন, এই কারণে হয়তো কিছু পরিচিত লাগবে, কিছু লাগবে না, কিন্তু যদি মনোযোগ দিয়ে দেখো খুব বেশি কঠিন জিনিস আসলে তোমাদের সিলেবাসে এই অংশে নাই। তো আসলে লজিক গেটের ব্যাপারটা বা এখানে বুলিয়ান অ্যালজেব্রার একটা ব্যাপার আছে। তোমরা কি এই শব্দটার সাথে পরিচিত? অ্যালজেব্রা তোমরা সবাই পড়ছো, তাই না? জি স্যার, কারণ শুধু তোমাদের হয়তো ইন্টারমিডিয়েটে ছিল। তোমরা তোমরা জানি না, এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো ইন্টারমিডিয়েটে পড়ছো, জি স্যার। কিন্তু তোমাদের 9-10 পর্যন্ত তো সবাইই ম্যাথমেটিক্স পড়ে আসতে হয়েছে। হায়ার ম্যাথ না পড়লেও জেনারেল ম্যাথমেটিক্স সবাইকে পড়তে হয়েছে, ওখানে অ্যালজেব্রা কিন্তু ছিল, তাই না? বীজগণিত কিন্তু ছিল। বীজগণিত আমরা বিভিন্ন সব ফর্মুলা পড়তাম, বিভিন্ন সমীকরণ দেওয়া থাকতো, সেগুলোকে সমাধান করে কিছু মান বের করতাম, অথবা একটা রাশিমালা দেওয়া আছে, সেই রাশিমালায় হয়তো কিছু চলক দেওয়া থাকে, সেখানে কিছু মান বসায় সেই পুরো রাশিটার মানটা বের করতাম, এরকম অনেক কিছু ব্যাপার ছিল। আসলে এগুলো তোমরা একটু ঘাটাঘাটি করলে দেখবা যে মনে পড়বে যে ওখানে কি কি জিনিস ছিল। তো আমরা যেটা হয় যে ডিজিটাল মেশিনের ক্ষেত্রে বা ডিভাইসের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের অ্যালজেব্রা পড়ি, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, যেটা লজিক বা যুক্তির সাথে একটা সম্পর্ক আছে। আমি যদি তোমাকে কোন একটা ব্যাপারে যুক্তিগত একটা সিদ্ধান্ত নিতে বলি এবং সেটার উত্তর যদি হ্যাঁ বা নাতে সীমাবদ্ধ করি, তাহলে কিন্তু তোমাকে উত্তর হয় হ্যাঁ হইতে হবে, না না হইতে হবে। ঠিক আছে, মাঝামাঝি তো কোনো উত্তর কোনো হ্যাঁ, বাস্তব জীবনে আমরা অনেক কিছু জানি যে অনেক উত্তর সোজাসুজি হ্যাঁ বা না হয় না। বাস্তব জীবনটা কমপ্লিকেটেড, জটিল, কিন্তু আমরা যদি যুক্তিগত সম্পূর্ণ যুক্তিগত কোনো ব্যাপার থাকে, যুক্তি প্রয়োগ করে হয় তুমি উত্তরটা হ্যাঁ পাবো না না পাবো, তাই না? তো বুলিয়ান অ্যালজেব্রা এই হ্যাঁ নার একটা ব্যাপার আছে বা সত্য মিথ্যার একটা ব্যাপার আছে। হ্যাঁ না বলতে পারি, সত্য মিথ্যা বলতে পারি। স্বভাবতই আমার মনে হয় যখন আমি হ্যাঁ আর না এর সাথে যদি সত্য মিথ্যাকে মিলাই, তোমাদের কাছে এটাই স্বাভাবিক মনে হবে যে সত্যর সাথে আসবে হ্যাঁ, তাই না? হ্যাঁটা সত্যের অনুরূপ হতে পারে, আর নাটা হইতে পারে মিথ্যার অনুরূপ, তাই না? মনে হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা যাই হোক, আমরা একটু সিলেবাসটা দেখি আসলে, এবং তো সিলেবাসটা আমাকে দিয়েছেন, কি অংশ আছে আমাদের সিলেবাস, সেইটা একটু দেখতে পারি, তাহলে আমরা
আমরা আসলে বেসিক্যালি আমাকে মানে তোমার হঠাৎ করেই ম্যাডাম বললেন তোমাদের ক্লাস নেওয়ার কথা। ম্যাডামের সাথে আমি আসলে কাজ করি, ক্লাস নেওয়ার ব্যাপারটা সেরকম ভাবে তোমাদের ইসে আসে না অত। তো উনি বললেন যে লজিকের এটা আপনি যদি একটু পড়ান তাহলে বোধহয় ভালো হয়। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। এবং সেই অর্থে আসলে তোমাদের প্রকৃততে কি বই, তোমাদের কি কোনো নির্দিষ্ট টেক্সট বই আছে এগুলোর জন্য? জি স্যার। আমি জানতে চাচ্ছি। মানে ফাউন্ডেশন ও সেটা কি ঢাকা পরিচিতি। ইউনিভার্সিটি থেকে বের হওয়া, নাকি এমনি যে কোনো প্রকাশনীর কোনো একটা বই তোমরা সিলেক্ট করে নেওয়া হয়েছে তোমাদের জন্য? এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের আর কি পড়ানো হয় ওই বইটা। স্যার প্রকৌশলী ওদের জন্য মুজিবুর মনোনীত বই রহমানের নাকি একদম? বইটা আমরা প্রকৌশলী মুজিবুর হ্যাঁ? রহমানের বইটা প্রকৌশলী আমরা সবাই মুজিবুর কিনেছি। আচ্ছা আচ্ছা, প্রকৌশলী মুজিবুর রহমানের বই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুজিবুর রহমানের বই অবশ্য আমরাও আমাদের কলেজেও ইন্টারমিডিয়েট লেভেলেরটায় যেটা আছে সেটা ফলো করতাম। এখন তোমরা পেলা না। এখন যেটা হয়েছে যে এবছর থেকে ইন্টারমিডিয়েটে একটা নির্দিষ্ট বোর্ডের বই আছে, সবাই এক বই পড়বে এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা যাই হোক, আমরা সিলেবাসটা একটু করি, তাইলে আমাদের একটু পরিষ্কার হতে পারে। তারপর আমরা একটা প্রেজেন্টেশনে চলে যাবো। উইন্ডো। স্যার আপনি কি প্রেজেন্টিং করতে পারছেন? না না না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কি দেখতে পাচ্ছ পর্দায় তোমরা? আমাদের এখানে ডিজিটাল ডিজিটাল মানে আমি যেটা দেখতে পাচ্ছি ডিজিটাল লজিক এন্ড বুলিয়ান অ্যালজেব্রা। এর মধ্যে যেটা আছে বেসিক লজিক্যাল অপারেশন, বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান ভেরিয়েবল, কনস্ট্যান্ট, বুলিয়ান থিওরিয়ামস, ডি মর্গানস ল, লজিক ফাংশন সিম্পলিফিকেশন, ওই ডি মর্গানস ল প্রয়োগ করে ট্রুথ টেবিল, লজিক গেট, বেসিক লজিক গেট, অর এন্ড নট, ডিরাইভ লজিক গেট, ন্যান, নর, এক্সঅর আর এক্সনট, আর ইউনিভার্সাল লজিক গেট, ন্যান্ড এবং নট। এইটা হচ্ছে তোমাদের সিলেবাস, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে যদি আমরা এটা কিসে যাই, আমরা যদি তোমার ম্যাডাম। জি স্যার বলেন। আচ্ছা, অসুবিধা নেই। প্রেজেন্টিং হয়েছে স্যার, দেখুন। আচ্ছা ঠিক আছে। ট্যাব আইসিটি ডিটেইলস। শেয়ার কি দেখা যাচ্ছে পর্দায়? বুলিয়ান অ্যালজেব্রা দেখা যাচ্ছে? আচ্ছা, তো আমি যেটা বললাম আসলে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে শুরু করা উচিত। কারণ হচ্ছে যে এই যে লজিক গেট বলে যে আমরা ডিজিটাল ডিভাইসের যে অংশগুলো পাই, আসলে ডিজিটাল ডিভাইস চলে তো আসলে
যুক্তির মাধ্যমে চলে আসলে ডিভাইস গুলোতে। তোমরা জানো যে বাইনারি সংখ্যা পদ্ধতি, আমি একটু প্রসঙ্গক্রমে বলি, বাইনারি সংখ্যা পদ্ধতি ডিজিটাল মেশিন গুলোতে সরাসরি ব্যবহার করা যায়। ডিজিটাল যে ডিভাইস গুলো সেগুলো কিন্তু আসলে ইলেকট্রনিক ডিভাইস বলতে পারি আমরা। যেমন আমরা যে ফ্যান লাইট চলাই, এগুলো এগুলো ইলেকট্রিসিটিতে চলে। আমাদের ডিজিটাল ডিভাইস গুলো যেমন ল্যাপটপ আছে, কম্পিউটার ডেস্কটপ আছে, আমাদের স্মার্টফোন আছে, ট্যাব আছে, এগুলো কিন্তু সবই কিন্তু আসলে ইলেকট্রিক্যালি চললেও ফ্যান লাইট যেভাবে চলে এই মেশিন গুলো কিন্তু আমাদের এই ডিজিটাল ডিভাইস গুলো কিন্তু সেরকম ভাবে চলে না। এখানে সার্কিটের ডিজাইনটা এমন করা থাকে, ইলেকট্রনিক কম্পোনেন্ট ব্যবহার করা হয় এবং সেখানে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়। সেখানে যেটা হয় যে এক ধরনের সিগন্যালের মাধ্যমে চলে, যেটা হচ্ছে 0-1 এর মাধ্যমে সেটা কাজ করে। 0-1 সিগন্যালটা কিভাবে দেয়? ধরো খুব অল্প ভোল্টেজ বা কারেন্ট, সেটা 0 থেকে 0.2, খুব সামান্য ভোল্টেজ একটা সার্কিটের একটা অংশ দিলে ওইটাকে 0 হিসাবে ধরা হয়, তার থেকে একটু বেশি ভোল্টেজ দিলে 1 হিসাবে ধরা হয়। এইভাবে সিগন্যালটাকে ইনপুট হিসাবে দেই আমরা কোন সার্কিট একটা অংশে, এবং ওটা কিছু কাজ করে ডাটাটা নিয়ে তারপর আউটপুট হিসেবে আবার 0-1 হিসেবেই দেখে। ঠিক আছে? আচ্ছা, এইগুলা খুব বেশি যে অনেক তোমাদের বোঝার দরকার আছে তা না। তুমি তার কম্পিউটার সায়েন্স বা বিজ্ঞানী হতে পারছো না, বলে পরে হতে পারো হয়তো, কিন্তু এই মুহূর্তে তোমার ভাষাটা উপর থেকে বুঝলেই হবে। তার মানে আমরা 0-1 কে ব্যবহার করতে পারি ডিজিটাল ডিভাইসকে সরাসরি। এখন বুলিয়ান অ্যালজেব্রার সাথে এটা সম্পর্ক আছে। ওইটা হচ্ছে 0-1 একটা আমরা আগে থেকে জানি বা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি যে বাইনারি যে সংখ্যা পদ্ধতি, যেটার ভিত্তি হচ্ছে 2, যাতে মাত্র 2টা চিহ্ন ব্যবহার করা হয়, 0 আর 1, সেটা আমরা ডিজিটাল ডিভাইসে সরাসরি ব্যবহার করতে পারি এবং ওইটা সরাসরি কাজ করা যায়। এখন বুলিয়ান অ্যালজেব্রার সাথে এর আবার অন্য একটা সম্পর্ক করা হয়। ঠিক আছে? এই 0-1 কে আরো একভাবে আমরা ব্যবহার করি, সেটা বুঝতে গেলে আমাদের বুলিয়ান অ্যালজেব্রাটা বুঝতে হবে। আমরা সাধারণ যে বীজগণিত পড়ছি সেইটা থেকে বুলিয়ান অ্যালজেব্রা একরকম নয়, অনেকখানি ভিন্ন। কিছু কিছু মিল আছে। যেমন সাধারণ অ্যালজেব্রায় আমরা তোমার চলক এবং ধ্রুবক পড়ি, তাই না? আমি যদি একটা ইকুয়েশন বলি তোমাদের যে a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 10, a প্লাস বি হচ্ছে ইজ ইকুয়াল টু 10, হ্যাঁ, a প্লাস বি সমান সমান হচ্ছে 10, এরকম ইকুয়েশন তোমরা কিন্তু পড়ে আসছো। অথবা a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার, এরকম ফর্মুলা পড়ছে বীজগণিত, এগুলো কিন্তু আমরা পড়েছি। কিন্তু দেখবা কোন কোন জায়গায় এ বি এক্স ওয়াই এরকম প্রতীক দিয়ে সমীকরণ গুলো লেখা থাকে। আবার কিছু কোন কোন সময় সমীকরণে, যেমন যেমন বললাম যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 10, 10 কিন্তু হচ্ছে একটা তোমার সংখ্যা থেকে নেওয়া একটা সংখ্যা, তাই না? এই যে 10টার মান কিন্তু 10, আমরা বুঝতে পারতেছি 10-এর মান 10ই। কিন্তু যখন আমি বলতেছি a প্লাস বি ইজ ইকুয়াল টু 10, এ আর বি এর মান কি এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে যে শর্তের উপর নির্ধারণ করে কোন শর্ত থেকে হয়তো আমরা এটা a প্লাস বিটা পেতে পারি। যেমন a প্লাস বি ইজ ইকুয়াল টু 10, a প্লাস বি যোগ করে 10 হতে হবে, তাহলে a প্লাস বির মান কিন্তু বেশ কিরকম হতে পারে। যেমন এ যদি 7 হয়, বি 3 হয়, 7 আর 3 যোগ করে 10 পেতে পারি, অথবা 5 যোগ করে 10 পেতে পারি, এ বি তখন 5 আর 5। তাহলে এ বির মানটা কিন্তু শর্তের উপর নির্ভর করে যে কোনো কিছু হতে পারে, যেটা সংখ্যা পদ্ধতির মধ্যে বা বাস্তব সংখ্যার মধ্যে পড়তে পারে, এমনকি দশমিক হতে পারে, তাই না? আমি যদি 4.5 4.5 আর 5.5 নেই, তাহলেও কিন্তু 10 আসে। তাহলে এর মান 4.5, বি এর মান 5.5 এরকম আসতে পারে। মানে বাস্তব সংখ্যার মধ্যে যে কোনো কিছু কিন্তু আসতে পারে। এ বি কে বলা হয় চলক, যার মান নির্দিষ্ট নয়। ঠিক আছে? আর যদি ওই একটা বীজগণিত রাশিমালা লিখলাম যেখানে একটা নির্দিষ্ট সংখ্যা উল্লেখ আছে, সেটা হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, তাহলে চলক আর ধ্রুবকের পার্থক্যটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমরা আর একটু দেখি, আমার প্রেজেন্টেশনে একটু দেখি তোমার। তার আগে আমরা দেখি যে এখানে তোমরা একজন মানুষের ছবি দেখতে পাচ্ছ, ইংরেজ গণিতবিদ জর্জ বুলি, ওই যে বুলিয়ান, জর্জ বুলিয়ান। উনি 1815 সালে জন্মগ্রহণ করেন এবং 1864 সালে মৃত্যুবরণ করেন। 1854 সালে উনি মোটামুটি ওই ইনভেস্টিগেশন অফ দি লজ অফ থট, এই যে আমি বলছি যে বুলিয়ান অ্যালজেব্রায় আমি প্রথমে তাকে কিন্তু বলেছিলাম যে যুক্তিগত সিদ্ধান্তের সাথে বুলিয়ান অ্যালজেব্রার সম্পর্ক আছে। এটা এমন একটা অ্যালজেব্রা যেটা কি করে, যুক্তিগত সিদ্ধান্তের মাধ্যমে হ্যাঁ না অথবা সত্য মিথ্যার মাধ্যমে কি দেয়, ফলাফল প্রকাশ করে। ঠিক আছে? তো এইখানে বলছে যে অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লজ অফ থট, থট মানে চিন্তাধারা, ওই যুক্তিগত চিন্তাধারার কথাই আসছে। দেখো এখানে আমরা এইটা বুঝতে গিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমি তোমাদের বলছিলাম যে আমরা বাইনারিতে 0-1 শিখে আসছিলাম, বাইনারি সংখ্যা পদ্ধতিতে, যেটা আমরা আবার বলছি যে ডিজিটাল ডিভাইসে সরাসরি ব্যবহার করতে পারি।
কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় এই 0 1 কে আবার একটু অন্যভাবে ব্যবহার করা হয়। আমি তোমাদের বলেছি যে আমরা যদি কোনো কিছু ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাই, যেটা যুক্তিগতভাবে একটা সিদ্ধান্তে আসবে এবং সিদ্ধান্তটা হ্যাঁ এবং নার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, তাইলে আমি যুক্তিটা প্রয়োগ করে হয় রেজাল্টটা ফলাফলটা কি পেতে পারি, হয় হ্যাঁ পাইতে পারি অথবা না পেতে পারি। ঠিক আছে? অথবা আমরা এর সাথে মিলিয়ে বলতে পারি যে হ্যাঁ কে বলতে পারি যে সত্য অথবা না। ঠিক আছে? বা মিথ্যা। হ্যাঁ, হ্যাঁ কে বলতে পারি সত্যর সাথে মিলিয়ে সত্যর অনুরূপ, আর না কে বলতে পারি মিথ্যার অনুরূপ। তাহলে আমরা এই সিদ্ধান্ত থেকে কি পেতে পারি, হ্যাঁ অথবা সত্য অথবা না অথবা মিথ্যা। এইটাকে আবার আমরা চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই যে সত্য মিথ্যা হ্যাঁ না বলতেছি, হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি এই মানে একটা তুমি এমুক শ্রেণীতে পড়ো কিনা, এই উত্তরটা তোমার কি হবে, অথবা হ্যাঁ হবে অথবা না। ঠিক আছে? হ্যাঁ, তুমি এমুক শ্রেণীতে পড়ো, হয় সত্য নাহলে মিথ্যা, এটা আসতে পারে। তাহলে এই সত্য মিথ্যা হ্যাঁ নাকি আমরা আবার বাইনারি যে মৌলিক প্রতীক দুটো আছে, 1 আর 0, 1 আর 0-র মাধ্যমে প্রকাশ করি। তাই না? আচ্ছা, আমি তোমাদের যদি জিজ্ঞাসা করি, আমি জানি তোমাদের কমন সেন্স থেকে এইটাই আসবে। ধরো সত্য মিথ্যা হ্যাঁ না, এইটাকে যদি আমরা হ্যাঁ অথবা সত্যকে যদি আমরা প্রতীক দিয়ে প্রকাশ করতে চাই, সেরকম ভাবে না অথবা মিথ্যাকে যদি চিহ্ন দিয়ে প্রকাশ করতে চাই এবং শুধু 0 আর 1 কে যদি বেছে নেই ওদেরকে প্রকাশ করার জন্য, তোমাদের কি মনে হয় সত্যটাকে কি দিয়ে প্রকাশ করা উচিত, 1 দিয়ে না 0 দিয়ে? তোমাদের কমন সেন্স কি বলে? স্যার 1 দিয়ে। এটা বোঝা যায়, কারণ মিথ্যাটা মনে হয় যে রেজাল্টটা মিথ্যা আসলো, তার মানে 0টাই মিথ্যাকে যেন বেশি প্রকাশ করে। তাহলে সেই জন্য তাই করা হয় আসলে সত্যকে বা অথবা হ্যাঁ, এই অন, অন কথাটাও আমরা ইউজ করি, সুইচ অন অফ। আসলে এই যে আমরা যখন ইলেকট্রিক কিছু চালু করি, কম্পিউটারটা চালু করি, সুইচ অন অফ করি, অথবা লাইট ফ্যান চালু করে অন অফ করি, অন অফের সাথে কিন্তু মিলে ইলেকট্রনিক সার্কিট বা ইলেকট্রিক সার্কিট। হ্যাঁ, দেখো আমি দুইটা শব্দ ব্যবহার করেছি, ইলেকট্রিক এবং ইলেকট্রনিক। এই দুইটা শব্দের মধ্যে কিন্তু ভিন্নতা আছে। দুটাই ইলেকট্রিসিটিতে চলে, কিন্তু আমি বলছি আমাদের লাইট ফ্যান এগুলো হচ্ছে ইলেকট্রিকই, আর আমাদের যে ডিজিটাল ডিভাইস গুলো সেগুলো হচ্ছে ইলেকট্রনিক। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে ওইখানে অন অফ সুইচটা যদি অন অফ ধরি, সুইচটা অন করলাম লাইটটা জ্বললো, এটা কিন্তু সত্য হিসাবে বলতে পারি। আর অফ মানে লাইটটা জ্বলছে না, হ্যাঁ, এটা মিথ্যা হিসেবে নিতে পারি। তাহলে অফটাকে আমি মিথ্যা হিসেবে বলতে পারি। তাহলে আমরা এই যে দেখো পাশাপাশি সত্য হ্যাঁ অথবা অন, এটাকে অন হিসাবে নিচ্ছি, আর মিথ্যা না অথবা অফ এটাকে জিরো হিসাবে নিচ্ছি। অন অফ ব্যাপারটা আসে অনেক সময় সার্কিটের সাথে তুলনা করে এই জিনিসগুলোকে প্রকাশ করা হয়। সিম্পল ওই যে ইলেকট্রিক সার্কিট বা ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে এটা অনেক সময় এর সাথে তুলনীয় সার্কিট কিছু কিছু সময় অনেক সময় অনেক বই আছে, এই জন্য অনেক কথাটা আসছে। যাই হোক, তাহলে আমরা এটা দেখলাম। সাধারণ বীজগণিত আমি আবার একটু যাই। সাধারণ বীজগণিত আমি বলছি যে আমরা যে সমীকরণ গুলো লিখি বা রাশিমালা লিখি, সেখানে কিন্তু কি থাকে, দুই ধরনের রাশি থাকতে পারে। এক হচ্ছে কতগুলো রাশি আমরা এক্স ওয়াই বা এবি দিয়ে প্রকাশ করি, যেগুলো শর্ত অনুযায়ী যে কোনো মান হতে পারে, বাস্তব সংখ্যা যে কোনো হতে পারে, সেগুলোকে বলি চলক। আবার কোনো কোনো সময় সরাসরি একটা সংখ্যা উল্লেখ থাকতে পারে, তাহলে ওই সংখ্যার মানটা তো ওই সংখ্যার মানই হবে, তাহলে ওইটা হচ্ছে ধ্রুবক। যেটার মান নির্দিষ্ট করা থাকে সেটা ধ্রুবক, আর যেটার মানটা পরিবর্তনশীল বা শর্ত অনুযায়ী বিভিন্ন ভাবে আসতে পারে সেটা হচ্ছে তোমার চলক। ইংলিশ হচ্ছে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট। চলকের ইংরেজি হচ্ছে ভেরিয়েবল, আর ধ্রুবকের ইংরেজি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটা সাধারণ বীজগণিতের কথা বললাম। যেমন আমি এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 লিখছি, এখানে 3 এর মান তো 3, 3 হচ্ছে ধ্রুবক। আর এক্স আর ওয়াই এর মান শর্ত অনুযায়ী নানানটা হতে পারে, এইটা এক্স আর ওয়াই হচ্ছে আমাদের চলক, আর 3 হচ্ছে ধ্রুবক। ঠিক আছে? যেমন এখানে এক্স এর মান 2 আর 1, ওয়াই এর মান 1 হতে পারে, কারণ 2 আর 1 যোগ মানে এক্স প্লাস ওয়াই করলে এটা না সমীকরণের শর্ত থেকে আসবে। চলকের মানও কিন্তু একেবারে যে কোনো কিছু হতে পারে। ব্যাপারটা এরকম হলো, আমি যে একটা সমীকরণ লিখতেছি ওই শর্তাধীনে কিন্তু এক্স ওয়াই এর মান, ওই চলকের মান কিন্তু নির্দিষ্ট কিছু মান আসতে পারে। যেমন এখানে শর্ত অনুযায়ী দেখো এক্স এর মান 2 হতে পারে, ওয়াই এর মান 1 হতে পারে, কারণ এক্স প্লাস ওয়াই করলে 3 আসতে হবে, এই সমীকরণের চেহারাটা তাই। তাইলে তোমার আমরা কি পেলাম, তাইলে এখানে এক্স এর মান 2 আর যদি ওয়াই এর মান 1 হয়, 2 প্লাস 1 করলে 3 আসবে। আবার একটা হইতে পারে এক্স এর মান -2, ওয়াই এর মান +5, -2 +5 করলেও 3 আসে। যেমন এগুলো বিভিন্ন মান আসতে পারে কম্বিনেশন। যেমন এক্স এর মান 1.5, ওয়াই এর মান 1.5, 1.5 1.5 যোগ করলে 3 আসে। এইটা হচ্ছে সাধারণ বীজগণিতের উদাহরণ দিলাম যে এক্স এর ওয়াই এর মান আরো অনেক কিছু আসতে পারে। 3 আরো নানান ভাবে এক্স আর ওয়াই এর মান ফিক্স করে কিন্তু আমরা 3 পেতে পারি, তাই না? তাহলে এক্স এর মানটা এখানে, এক্স আর ওয়াই এর মানটা নির্দিষ্ট নয়, চলক, আর 3 এর মানটা নির্দিষ্ট। আচ্ছা, সেরকম ভাবে
আমরা বুলিয়ান বীজগণিতেও কিন্তু এরকম চলক আর ধ্রুবক পাই। এখন এইখানে এক্স দেখো, তোমরা বাম দিকে যদি দেখো, সাধারণ বীজগণিতে এক্স ওয়াই এর মান কিন্তু কোনো কোনো সময় যে 1.5, মানে একেবারে পূর্ণ সংখ্যা নিচে তা না, কিছু ভগ্নাংশও আসতে পারে। হ্যাঁ, তারপরে কি হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। আবার দেখো দ্বিতীয় যে জিনিসটা ছিল সেখানে ছিল এক্স ইজ ইকুয়াল টু -2, ওয়াই ইজ ইকুয়াল টু 5, আবার ঋণাত্মক ধনাত্মক আসতে পারে। তার মানে বাস্তব সংখ্যা বলতে যেটা বোঝায় তার মধ্যে পূর্ণ সংখ্যা আছে, ধনাত্মক ঋণাত্মক আছে, ভগ্নাংশ আছে। এক্স ওয়াই এর মান ওই সপ্তাহে চলকের মানটা যে কোনো কিছু হতে পারে। তাহলে এটা হচ্ছে সাধারণ বীজগণিতের কথা বলতেছি। বুলিয়ান বীজগণিত কিন্তু এত স্বাধীনতা দেয় না। কারণ হচ্ছে বুলিয়ান বীজগণিতে কিন্তু আমরা মান নির্দিষ্ট করে দিচ্ছি, ঠিক আছে? সমস্ত মানটাই, সেটা চলকই হোক আর ধ্রুবকই হোক, তার মানটা হয় ওই সত্য হ্যাঁ অথবা মিথ্যা না এর মধ্যে পড়তে হবে, অর্থাৎ 1 অথবা 0 হইতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে হচ্ছে সেই দিক দিয়ে চিন্তা করলে বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু মানে আরো সিম্পল, সাধারণ বীজগণিত থেকে সিম্পল। কারণ সাধারণ বীজগণিতে ওই চলকগুলোর মান তো অনেক বিরাট রেঞ্জের মধ্যে আসতে পারে, অনেক কিছুই হইতে পারে। সেখানে বুলিয়ান বীজগণিতে কিন্তু তার হওয়ার উপায় নাই, কারণ এখানে চলক বলো ধ্রুবক বলো সমস্ত মানই তোমার ওই সত্য মিথ্যা অথবা হ্যাঁ না অথবা সেই 1 আর 0 মধ্যে ঘুরে ফিরে থাকবে। তার মানে আমি যদি এই যে এরকম একটা এইখানে সমীকরণ লিখলাম, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি দেখা যাচ্ছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড। এইখানে চলক কিন্তু এটা বুলিয়ান চলক, এটা কিন্তু সাধারণ বীজগণিতের চলক না, এটা বুলিয়ান বীজগণিত। বুলিয়ান বীজগণিতের চলক তিনটা লিখলাম, যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে একটা সমীকরণ আছে, এখানে শর্তাধীনে এক্স ওয়াই এর মান যে কোনো কিছু হতে পারে, কিন্তু যে কোনো কিছু হতে পারে এটা এই ক্ষেত্রে পুরোপুরি সত্য নয়। এখানে এক্স ওয়াই এর মানটা ওই 0, 1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। ঠিক আছে, এক্স ওয়াই আমরা নানান ভাবে কম্বিনেশন নিতে পারি, কিন্তু যেমন এক্স ইজ ইকুয়াল টু 0 নিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু 1 নিলাম, অথবা এক্স ইজ ইকুয়াল টু 1, ওয়াই ইজ ইকুয়াল টু 1 নিলাম, তাহলে আবার জেড এর মানও কিন্তু সেই 0, 1 এর মধ্যেই থাকতে হবে। তার মানে সমীকরণটা আমাকে যদি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড হতে হয়, তাহলে আমাকে এমন ভাবে মানটা নিতে হবে যে তোমার সমীকরণটা যেন সত্য হয়, কিন্তু সেই মানটা কিসের মধ্যে চয়েস করতে হবে, 0, 1 এর মধ্যে চয়েস করতে হবে। আরেকটু আগে আমরা যেমন a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, এটা একটা বুলিয়ান সমীকরণ হতে পারে। কিভাবে আসছে এটা আমরা পরে দেখবো, এটা একটু উদ্ভট মনে হতে পারে তোমাদের কাছে, কারণ তোমরা এই সমীকরণ সাধারণ বীজগণিতে পাই না আমরা। এখানে এটা হচ্ছে তোমার চলক, 1 একটা নির্দিষ্ট মান আছে, 1টা ধ্রুবক, এই 2, 1টা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে চলক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর মানও কিন্তু এখানে ঘুরে ফিরে ওই 0, 1 এর মধ্যেই হতে হবে। সমীকরণটা, একটা সমীকরণে কি থাকে, বাম দিকে একটা অংশ থাকে, ডান দিকে একটা অংশ থাকে, দুটা মিলে কিন্তু সমান হতে হয়। যেমন আমরা দেখলাম এখানে a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, তাহলে বাম দিকটা ডান দিকে লেফট হ্যান্ড সাইড, ডান দিকটা রাইট হ্যান্ড সাইডের সমান হতে হবে। তার মানে এর মানটা এখানে এমন কিছু হবে যেটা দুটা সমান, যেন সমীকরণটা সত্য হয়। কিন্তু যে এই এর মানটা 0 আর 1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, হয় এর জায়গায় আমি 0 বসাইতে পারবো অথবা এর জায়গায় 1 বসাইতে পারবো, এর বাইরে বুলিয়ানে আর কোনো মান নাই। ধ্রুবকও বলো আর চলকই বলো, ঘুরে ফিরে ওই মানটা 0 আর 1 এর মধ্যে দিয়ে আসতে হবে। এই কথাটা কি তোমাদের পরিষ্কার হয়েছে? জি স্যার। আমি যেটা বললাম মানে আসলে আমাদের সেই হিসাবে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাটা সাধারণ বীজগণিতের থেকে আরো আরো সরল। কারণ সাধারণ বীজগণিতে অনেক মান হতে পারে, একটা অনেক কিছু মান আসতে পারে, কিন্তু এখানে অনেক কিছু মান আসার উপায় নেই। ধ্রুবক চলক সবকিছুর মান ওই 0, 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এই কারণে বুলিয়ান অ্যালজেব্রার কিন্তু একটা বিশেষ চেহারা পায়, যেটা সাধারণ বীজগণিতের আর মিলে না। কারণ যেহেতু এরা এরা সবকিছুই ওই 1, 0 এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, তখন একটা কিছু অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট্য পাবো যেগুলো সমীকরণ হিসেবে আসবে। আর একটা উদাহরণ দিচ্ছি আমি, দেখো বি প্লাস 0 ইজ ইকুয়াল টু বি, এখানে ওইটা বিটা চলো, ডান দিকের বিটা, সমীকরণের ডান দিকে যে বিটা আছে সেটা সেটা সেটাও চলক হবে। আমি ধ্রুবক লেখা আছে, এটা ভুল লেখা আছে, সেটাও চলক হবে। ঠিক আছে, 0টা ধ্রুবক। হ্যাঁ, এখানে এক্স ওয়াই জেড এ বি, এখানে যা উদাহরণের মধ্যে যা যা চলক আছে, যেমন ধরো তোমরা দেখো এই বুলিয়ান বীজগণিতের এই বক্সের মধ্যে চলক হচ্ছে এক্স ওয়াই জেড এ আর বি। এই সব চলকের মানে 0 অথবা 1 হতে পারে। কি হবে সেটা সমীকরণ অনুযায়ী আসবে, কিন্তু হতে পারে ওই 0 আর 1 এর মধ্যে। এখন দেখো আমরা যেমন লিখলাম, এখানে দেখো মাঝখানে যে সমীকরণটা দেখো, এই যে একটা সমীকরণ লিখছি, দেখো এখানে একটা অদ্ভুত সমীকরণ লিখছি, a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। তোমাদের কাছে মনে হতে পারে a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 আসলো কিভাবে? তো এটা এর মান কি হইতে পারে, 0 হইলে হইতে পারে, 0 প্লাস 1 করলে 1 আসতে পারে, 0 এর সাথে
যদিও এটা সাধারণ বীজগণিতে জিরো না, বুলিয়ান অ্যালজেব্রা জিরো। কিন্তু এই যে প্লাস লিখলাম, হ্যাঁ, আমরা কিন্তু তোমার সাধারণ বীজগণিতে এক্স প্লাস ওয়াই করতে পারি, এক্স ভাগ ওয়াই করতে পারি, হ্যাঁ, এক্স গুণ ওয়াই করতে পারি, হ্যাঁ, এরকম আরো জিনিস করতে পারি। বুলিয়ান বীজগণিত এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন বা বীজগণিতীয় অপারেশন। বীজগণিতেও কিন্তু এই ধরনের অপারেশন, বুলিয়ান অ্যালজেব্রাও এই ধরনের অপারেশন আছে। বুলিয়ান অ্যালজেব্রায় আসলে 3 ধরনের অপারেশন আছে, মৌলিক 3 ধরনের মৌলিক ক্রিয়া বুলিয়ান অ্যালজেব্রা সম্পাদন করে। মৌলিক ক্রিয়া মানে এই যে এইগুলো বলতেছি আমরা। প্লাস নেই এখানে, যেমন এই বুলিয়ান অ্যালজেব্রায় a+1 দেখলাম আমরা, প্লাসটা নেই। এই প্লাসটাকে বলা হয় অর অপারেশন বা যৌক্তিক যোগ। প্লাস বলতে আমরা যোগ বুঝি, তাই না? বুলিয়ান অ্যালজেব্রা যোগ ইউজ করি, তবে এই যোগটা কিন্তু সাধারণ বীজগণিতের যোগের মতো না। কারণ বুলিয়ান অ্যালজেব্রার যে ভেরিয়েবল বা ধ্রুবক গুলো ইউজ করি সেগুলো কিন্তু সব ওই 0 1 এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে এই যোগের ধরনটা কিন্তু বিশেষ যোগ, এটাকে বলে যৌক্তিক যোগ। যৌক্তিক কথাটা কেন ইউজ করা হয়েছে এটা তোমরা নিজেরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ ওই যে যুক্তিগত সিদ্ধান্ত থেকে আসে, এই জন্য যৌক্তিক যোগ। এটার আর একটা নাম হচ্ছে অর অপারেশন। ঠিক আছে? তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা 3 ধরনের মৌলিক ক্রিয়া সম্পাদন করি। অর্থাৎ মানে মৌলিক ক্রিয়া বলতে কি বুঝাইছে, এই যে আমরা চলকগুলো নিয়ে কিছু যোগ গুণ তো করবো ইত্যাদি। তা বুলিয়ান অ্যালজেব্রায় ভাগ নাই, কিন্তু আছে 3 ধরনের জিনিস। সেটাই আমরা দেখছি যে 3 ধরনের জিনিস করা যায় চলক বা ধ্রুবক নিয়ে। একটা হচ্ছে অর অপারেশন বা যৌক্তিক যোগ, এবং একে চিহ্ন হিসাবে আমরা প্লাস দিয়ে ব্যবহার করি। তাহলে এই যোগকেও আমরা প্লাস দিয়ে ব্যবহার করি, তবে এটা সাধারণ বীজগণিতের যোগের মতো না, এটা বুলিয়ান অ্যালজেব্রার যোগ। এটাকে যৌক্তিক যোগও বলতে পারি, এবং আরেকটা নাম হচ্ছে অর অপারেশন। আর একটা হচ্ছে অ্যান্ড অপারেশন বা যৌক্তিক গুণ। এইটা হচ্ছে যৌক্তিক গুণ বা অ্যান্ড অপারেশন। এইটা তোমার আমরা এটা হচ্ছে বুলিয়ান গুণ, এটা সাধারণ গুণ না। আমরা আস্তে আস্তে দেখবো, সবগুলোই দেখবো। এটা হচ্ছে যৌক্তিক গুণ, লজিক্যাল মাল্টিপ্লিকেশন, অথবা এটাকে এর আরেক নাম হচ্ছে অ্যান্ড অপারেশন। তার মানে যোগের আরেক নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় অর অপারেশন, আর গুণের আরেক নাম হচ্ছে অ্যান্ড অপারেশন। আচ্ছা, যোগ তো যোগের চিহ্ন ব্যবহার করবো, গুণের চিহ্ন কে কেউ কি বলতে পারো গুণের চিহ্ন কি? আমরা গুণের চিহ্ন কি ব্যবহার করি সাধারণত? একটা ডট। ক্রস চিহ্ন, হ্যাঁ ক্রস চিহ্ন ব্যবহার ডট। করি না, যে আবার ডটও ব্যবহার করি, তাই না? কিন্তু জি এইখানে স্যার। মনে রাখবা, এইখানে কিন্তু ক্রসটা ব্যবহার করা হয় না, এখানে ডটটা ব্যবহার করা হয়। ঠিক আছে? জি স্যার। আমরা এমনি সাধারণ বীজগণিতে কিন্তু ক্রস, যে একটা ক্রস চিহ্ন মতো গুণ চিহ্ন আছে একটা, ছোটবেলা থেকে শিখছি, পরে আমরা ডট দিয়েও প্রকাশ করতে শিখছি, দুইটাই ব্যবহার করি। অনেক সময় কিন্তু কোনো চিহ্নই ব্যবহার করা হয় না, যেমন আমরা যদি পাশাপাশি লিখি দুইটা চলক এ বি, ঠিক আছে, ওইটা কিন্তু আসলে এ গুণ বি বুঝায়, যদিও মাঝখানে ডটও দেই নাই, তারপরেও কিন্তু এ আর বি যদি পাশাপাশি লিখি সেটা কিন্তু আসলে গুণই বুঝায় এক সেন্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় এন্ড অপারেশনটাকে চিহ্নটাকে প্রকাশ করতে শুধু কি ব্যবহার করি, ক্রস চিহ্নটা ব্যবহার করি না, শুধু ডটটা ব্যবহার করি, অথবা কিছু নাও দিতে পারি, সেটা দিলেও। আর একটা অপারেশন আছে, ভাগ তো নাই, কিন্তু এখানে কি অপারেশন আছে, এখানে যোগ পাইলাম এক ধরনের গুণ পেলাম। বুলিয়ান অ্যালজেব্রায় আর একটা অপারেশন হচ্ছে যৌক্তিক উল্টানো, লজিক্যাল ইনভার্সন বা বিপরীতকরণ। এটাকে বলে নট অপারেশন, যা আছে সেটাকে না করে দেওয়া। ঠিক আছে? যদি সত্য থাকে তাহলে না করে দিয়ে কি হবে, সত্যটাকে কি বানাই দিব বিপরীত করলে? সত্যটা বিপরীতকরণ করলে সত্যটাকে কি বানানো যায়? মিথ্যা করে ফেলা যায়, তাই না? সত্যটাকে মিথ্যা করে ফেলা যায়, মিথ্যাটাকে সত্য করে ফেলা যায়। তাইলে এইটাকে যদি আমরা 0 1 দিয়ে করি, তাহলে একটা চলকের মান যদি 0 হয়, তাহলে এই এই যে লাস্ট যে অপারেশনটা, যেটা বিপরীতকরণ বলে বা যৌক্তিক উল্টানো বলে, নামটা তো বোঝাই যায়, যৌক্তিক উল্টানো, উল্টায় দেওয়া। উল্টায় দেওয়া মানে হচ্ছে 0 থাকলে 1 করে দেওয়া, 1 থাকলে 0 করে দেওয়া। ঠিক আছে? এই অপারেশনটার নাম হচ্ছে নট অপারেশন। অরিজিনালি যা আছে তাকে না করে অন্য মানটা দেওয়া। তার মানে একটা চলকের মান যদি 0 দেওয়া থাকে, তার উপরে যদি আমি নট অপারেশন চালাই, তাহলে তার মানটা 1 হয়ে যাবে। অথবা যদি তার মান অরিজিনালি 1 হয়, তাহলে তার উপরে যদি আমি নট অপারেশন চালাই বা বিপরীতকরণ করি তাকে, তাহলে কি হবে, যা ছিল 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে। পরিষ্কার? এই অপারেশনটা তো বোঝাই যাচ্ছে যে আমরা এটা করবো। এখন এইটার চিহ্নটা কি হিসাবে ব্যবহৃত হয়, আমরা একটু চিহ্নগুলো আরেকটু দেখি। আমরা অর অপারেশন বলছি আমরা। আচ্ছা, প্রথমে আমরা চিহ্নটা আমরা দেখবো যে আমরা আসলে এই যে বিপরীতকরণ যে করি, এখন আমি তো বলে দিছি যে যেটা যৌক্তিক যোগ সেটা আমরা প্লাস দিয়ে লিখি, আর
অ্যান্ড অপারেশনটা আমরা ডট দিয়ে লিখি, কিন্তু এখন নট অপারেশন কিভাবে বোঝাবো, তার জন্য কি চিহ্ন ব্যবহার করবো, এখন সেটা আমরা দেখবো। আগে তার আগে আমাদের যোগটা আরেকটু পরিষ্কার হই। যোগের 4টি নিয়ম প্রচলিত। এখন ঘটনা হইতেছে, আমরা দেখলাম যে বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা জিনিস আছে, মান আছে, 0 আর 1, তাই না? And এই 0 আর 1 এর উপরই যোগ করতে হবে। আমি a প্লাস বি করি, a প্লাস 1 করি, x প্লাস 1 করি, 1 প্লাস 1 করি, যাই করি না কেন, তুমি দেখবা সেখানে ওই যে a আর x ইউজ করলাম, যে চলক ইউজ করলাম, তাদের মানও কিন্তু ওই 0 1 এর মধ্যেই থাকতে হবে। তাহলে ঘুরায় ফিরে যোগ করতে গেলে দেখবা সেটা চলক দিয়েই করি আর ধ্রুবক দিয়েই করি, দেখবা যে যোগ করতে গেলে 4টা জিনিস আসতে পারে, যেভাবেই করি না কেন চলক, কারণ চলকের মানও ওই 0 1 এর মধ্যেই থাকবে। তাইলে আমরা দেখবো যে যোগটা আসলে চার চার রকম ভাবে হইতে পারে, হয় 0 যোগ 0 হইতে পারে, অথবা 0 যোগ 1 হতে পারে, অথবা 1 যোগ 0 হইতে পারে, অথবা 1 যোগ 1 হতে পারে। কথাটা বুঝতে পারছো? চলক ধ্রুবক যাই নিয়ে যোগঠোক করি না কেন, শেষ পর্যন্ত দেখবা তোমার এই 4টা জিনিসই আসতে পারে। যদি 2টা চলক নিয়ে করি, 3টা দিয়েও করলেও আরো ওই 0 1 এর মধ্যে ঘুরপাক খাবে। তাহলে আমরা এইভাবে দুটো জিনিসের মধ্যে দিয়ে প্রথমে করি, 3টা দিয়েও করা যায়, 4টা দিয়েও যোগ করা যায়, কিন্তু দুটোর মধ্যে দিয়ে যদি করি তাহলে এই 4টা ক্ষেত্র আসতে পারে। 0 প্লাস 0 0। আচ্ছা, এখন এই যে 0 প্লাস 0 করলে কি আসবে, এটা একটা ঘটনা আর কি, যে প্লাসটা যে আমরা করবো রেজাল্ট গুলো কি হবে। আমি বলছি যে 2টা চলক নিয়ে যদি আমরা কাজ করি বা 2টা ধ্রুবক নিয়ে কাজ করি, আমরা 3টাও করতে পারি, 4টা নিয়েও করতে পারি, কিন্তু সর্বনিম্ন আমাদের 2টা নিয়ে করতে হবে যোগ, তাই না? যদি আমি যোগ করতে চাই কমপক্ষে 2টা জিনিস লাগবে, আমার 2টা চলক লাগবে বা 2টা ধ্রুবক লাগবে। তার থেকেও বেশিটাও করতে পারি। যদি 2টা চলক নিয়ে করি বা 2টা ধ্রুবক নিয়ে করি, তাহলে 4টা জিনিস হতে পারে, হয় 0 প্লাস 0 হইতে পারে, অথবা 0 প্লাস 1 হইতে পারে, 1 প্লাস 0 হতে পারে, অথবা 1 প্লাস 1 হতে পারে। এখন এই প্লাস অপারেশন গুলোতে রেজাল্টটা কি আসে যোগ করলে? হ্যাঁ, তোমরা জানো যে 0 প্লাস 1, 0 প্লাস 0 করলে তো 0ই আসে না, সাধারণ বীজগণিতে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যই হয়। এটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাও সত্য, যে 0 প্লাস 0 করলে শূন্যই হয়। কারণ যদি আমি বলি যে শূন্য মানে মিথ্যা বা না, তাহলে না দুইটা নাতে যোগ করলে তো শেষ হয় নাই পাবো, তাহলে 0 প্লাস 0 করলে 0ই পাবো। এখন 0 প্লাস 1 করলে তোমরা কিন্তু কি পাবা, একটা 0 প্লাস 1 মানে এর মধ্যে একটা সত্য একটা মিথ্যা, 0টা মিথ্যা 1টা। 0 প্লাস 1 করলে আমরা সত্য পাবো, আর 1 প্লাস 0 করলেও আগে যদি 1 হয় পরে 0 হয়, তাহলেও আমরা সত্য পাবো, মানে 1 পাবো। তার মানে 0 প্লাস 0 হচ্ছে 0, 0 প্লাস 1 হচ্ছে 1, 1 প্লাস 0 হচ্ছে 1। এটা কিন্তু সাধারণ বীজগণিতের সাথে মিলে। এখন সমস্যাটা হচ্ছে 1 প্লাস 1 কত? সাধারণ বীজগণিত হচ্ছে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় তো 2 বলে কিছু নাই। তাহলে 1 প্লাস 1, এই 1 প্লাস 1 0 না, এটা আবার বাইনারিও না, কিন্তু বাইনারি থেকে আমরা চিহ্নটা জাস্ট নিছি, ঠিক আছে? এমনিতে বাইনারিতে কিন্তু 1 প্লাস 1 করলে 1 0 আসে, এটা ঠিক, কিন্তু এটা কিন্তু বাইনারি যোগও না, কিন্তু সাবধান, এটা কিন্তু খেয়াল রেখে, এটা বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ না, কিন্তু এটা বুলিয়ান অ্যালজেব্রার যোগ। তাহলে এটার সাথে ওই যে লজিক সত্য মিথ্যার ব্যাপার আছে, এখানে সত্য মিথ্যার চিহ্ন হিসেবে 1 প্লাস 1 ইউজ করতেছে। তাহলে 1 প্লাস 1 করলেও 1 আসবে, ঠিক আছে? তাহলে আমরা এই 4টা ক্ষেত্র পাবো। এখানে একটা সার্কিটের ছবি দেওয়া যেত, সেটা দিলে তোমাদের একটু পরিষ্কার হইতো। যাই হোক, তোমাদের আমি যেমন বলি একটু একটু উদাহরণ হিসেবে বলি। ধরো তুমি একটা ক্লাসরুমে আসো, ক্লাসরুমে তোমাদের দেখবো অনেক বড় ক্লাসরুমে কিন্তু 2টা দরজা থাকে, তাই না? দুই পাশে 2টা দরজা থাকতে পারে। এখন তুমি ক্লাসরুমে ঢুকতে চাও, ঠিক আছে? ক্লাসরুমে যদি ঢুকতে পারো সেইটা হবে হচ্ছে সত্য, না ঢুকতে পারলে মিথ্যা। তার মানে ক্লাসরুমে ঢুকলে সেইটা হবে 1, ঢুকতে পারলা, আর না ঢুকতে পারলা সেটা হচ্ছে 0, ফলাফল 0। এখন তোমার 2টা দরজা দিয়ে তোমাকে ঢুকতে হবে। এখন ধরো 2টা দরজার আবার একটা ব্যাপার আছে, দরজার আবার একটা মান আছে। দরজা যদি বন্ধ থাকে সেটা 0, আর দরজা যদি খোলা থাকে সেটা 1। এখন তোমরা আমাকে বলো, আমি কি বলছি কথাগুলো খেয়াল করে দেখো। আমি বলছি যে ক্লাসে তুমি যদি ক্লাসের ভিতরে ঢুকতে পারো, তাহলে জিনিসটা তুমি ঢুকতে পারছো, ঘটনা সত্যি হলো, সেটা 1। আর যদি ঢুকতে না পারো সেটা হচ্ছে 0। এখন তোমাকে ঢুকতে হবে দরজা দিয়ে। দরজার আবার 2টা অবস্থা আছে, দরজা বন্ধ থাকলে সেটা 0, দরজা খোলা থাকলে 1, সেই অন অফ এর মতো। এখন তোমরা যোগের ব্যাপারটা এরকম, যদি 2টা দরজাই বন্ধ থাকে তাহলে কি তুমি ক্লাসরুমের ভিতরে ঢুকতে পারবা?
দুইটা দরজাই ধরো বন্ধ, এখন তুমি কি ক্লাসরুমে জি না ঢুকতে স্যার। পারবা? ঢুকতে পারবা না, দুইটা দরজাই বন্ধ মানে জিরো জিরো, দুইটাই জিরো জিরো হয়ে আছে। তাইলে ক্লাসরুমে ঢুকতে পারলা না, তাহলে এখানে এটা এক ধরনের যোগফল ধরতে পারো, এখানে ক্লাসরুমে ঢুকতে পারলা না, জিরো। বুঝতে পারছো? দুইটাই জিরো, দুইটা দরজাই বন্ধ, দুইটাই জিরো আছে, এবং তুমিও ক্লাসরুমে ঢুকতে পারলা না, এইটা হচ্ছে জিরো প্লাস জিরো জিরো আসে। ঠিক আছে? কিন্তু ধরো তোমার 1 নং দরজাটা খোলা বা 1 নং দরজাটা বন্ধ, জিরো, আর 2 নম্বর দরজাটা খোলা, 1, তাহলে কি তুমি ক্লাসরুমে ঢুকতে পারবা? জি স্যার। তাহলে এইখানে কিন্তু ঢুকতে পারবা, 1, ফলাফলটা 1 আসবে, এই 0+1 ফলাফল 1 আসবে। ঠিক আছে? অথবা প্রথমটা খোলা 1, দ্বিতীয়টা বন্ধ 0, তাইলেও কিন্তু তুমি ক্লাসরুমে ঢুকতে পারবা। আর যদি দুইটাই খোলা থাকে, দুইটাই 1, তাইলেও কিন্তু তুমি ক্লাসরুমে ঢুকতে পারবা, যে কোনটা দিয়ে। তাহলে বুঝতে পারছো, এইটা হচ্ছে যোগের মতো। এই হচ্ছে যোগের সাথে তুলনা করলে, বাস্তব জীবনের সাথে তুলনা করলাম যে এরকম আসবে। তাইলে আমরা যোগটাকে এরকমের সাথে তুলনা করতে, চিন্তা করতে পারি, যেখানে আমার যে কোনো একটা উপায় যদি বা পথ যদি খোলা থাকে, আমার কি হয়, আমার সিদ্ধান্তটা আমি বাস্তবায়ন করতে পারি। ঠিক আছে? আমার উপায় আছে দুইটা, দুইটা উপায় যদি বন্ধ থাকে, দুইটা উপায় যদি জিরো হয়, তাইলে আমার বাস্তবায়নটা মিথ্যা হবে, সেটা হবে জিরো। কিন্তু দুইটা উপায় যে কোনো একটা যদি খোলা থাকে, অর্থাৎ আইদার যে কোনো একটা যদি, একটা জিরো একটা যদি 1 হয়, তাইলে আমরা কি করতে পারি, আমি সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, সিদ্ধান্ত 1 হবে। আর যদি দুইটা উপায়ই খোলা চালু থাকে, তাহলে তো কোনো কথাই নেই, তাইলেও আমার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। এইটা হচ্ছে যোগের সাথে মিলাতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের আমি বলি, তোমরা একটু ঠিক করে শোনো। সেটা হচ্ছে যে ধরো তোমার কলেজের একটা গেট আছে। ঠিক আছে? একটা বিল্ডিং এর মধ্যে, তোমার বিল্ডিং এর একেবারে নিচে একটা ক্লপসিবল গেট আছে, ক্যাচি গেট আছে, এবং তোমার দোতলায় ক্লাস, দোতলায় ক্লাসরুমে তোমার শুধুমাত্র একটা গেট, একটা দরজা। ঠিক আছে? এখন তুমি বিল্ডিং এর বাইরে দিয়ে তোমার সেই ক্লাসরুমে যাবা। এখন তোমাকে কয়টা কয়টা দরজা পার হয়ে যেতে হবে বলতে পারো? আমি বলছি যে স্যার চিন্তা দুইটা। করো, এইবার ক্লাসরুমে একটা দরজা, কিন্তু তুমি বিল্ডিং এর বাইরে আছো, তোমাকে ক্লাস ভবনের যে বাইরে, এখন ভবনের যে নিচে যে কেচি গেট, সেটা তো তোমাকে সেটাও ক্রস সেটা করতে হবে। ঢুকে, হ্যাঁ সেটাও ক্রস করে তারপরে ক্লাসরুমের ওই একটা দরজা দিয়ে, এবার ক্লাসরুমে দুটো দরজা না, একটা দরজা দিয়ে ঢুকে তোমাকে ভিতরে ঢুকতে হবে। এইবার তোমরা আমাকে বলো, কোন সময় তুমি খালি রুমে ঢুকতে পারবা, কোন কোন সময়? আগের বার আমরা দেখছিলাম যে দুইটার যে কোনো একটা খোলা থাকলে, অথবা দুইটা খোলা থাকলে আমি ঢুকতে পারবো, শুধু দুইটা যদি বন্ধ থাকে তাহলে আমি ঢুকতে পারবো। এইবার স্যার বলো এই কি হবে? ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা সময়েই আমাদের ঢুকতে হবে, কারণ মেন গেট তো সবসময় খোলা থাকে না। আচ্ছা, তুমি তোমার তোমার ওই তাই সময়টা তোমার চিন্তা করার দরকার নেই, তুমি যাইয়া ঢুকতে চাচ্ছ, ওই মুহূর্তে যদি তুমি ক্লাসরুমে ঢুকতে চাও, তাহলে কি হইতে হবে? তোমার কি ধরো নিচের দরজাটা খোলা, নিচের গেটটা খোলা, ভবনের গেট, কেচি গেটটা খোলা, কিন্তু উপরের দরজা বন্ধ। দুইটা দরজাই খোলা, দুইটা দরজাই খোলা রাখতে হবে। রাইট, এইটা আমি এমন একটা কন্ডিশন দিলাম, এইখানে কিন্তু দুইটাই খোলা থাকতে হবে। ঠিক আছে? দুইটার মানে 1 হইলে এইখানে শুধু একমাত্র তুমি ফলাফলটা সত্য পাবা, 1 পাবা। বুঝতে পারছো? নিচেরটা খোলা, নিচের ভবনের গেট খোলা, উপরের ক্লাসরুমের দরজা বন্ধ, তাইলেও ঢুকতে পারবা না। আবার কি হলো, উপরেরটা খোলা, নিচেরটা বন্ধ, তাহলেও ঢুকতে পারবা না। আর দুইটা বন্ধ থাকলে তো ঢুকতে পারবাই না। তাহলে এইখানে কিন্তু দুইটাই খোলা থাকতে হবে, দুইটাই 1 হইতে হবে, তাহলেই একমাত্র এই অপারেশনে তোমার ফলাফলটা 1 আসবে। এইটা হচ্ছে যৌক্তিক গুণ। ঠিক আছে? এটা হচ্ছে কি গুণ তাহলে? এইটা যে অপারেশনের কথা বললাম, এইটা হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন বা যৌক্তিক গুণ, বা এন্ড অপারেশন, যেটা 2 নম্বরের কথা বলছি। তার মানে এই ক্ষেত্রে এন্ড অপারেশনে ফলাফলটা কখন 1 আসবে? যখন তোমার যে দুটা জিনিসকে গুণ করছি তারা দুইটাই যখন 1 হবে, একমাত্র তখনই ফলাফলটা 1 আসবে, বাকি সব ক্ষেত্রে ফলাফল 0 আসবে। তাহলে আমরা লজিক গুণের দেখো 4টা নিয়ম আছে, এখানে সবগুলোতে 0 আসলো, একমাত্র শুধু লাস্টেরটাতেই 1 আসলো। 1 গুণ 1 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? এখন বামেরটার সাথে ডান দিকটা মিলাই দেখো, বাম দিকটা হচ্ছে যোগ, ডান দিকটা হচ্ছে গুণ, লজিক গুণ। ওটা লজিকই, বা আমরা ওইটাকে বাম দিকেরটাকে বলি আর একটা নাম আছে অর অপারেশন, ডান দিকে এটা হচ্ছে এন্ড অপারেশন। তোমরা জাস্ট পাশাপাশি দেখো, তাহলে তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। আমরা একটা জিনিস, এখানে আসলে দুইটা চলক বা দুইটা ধ্রুবক করার কথা বলতেছি, 3টা 4টাও যোগ করা যায়, 3টা 4টাও গুণ করা যায়, আরো বেশি যোগ গুণ করা যায়। হ্যাঁ, কিন্তু সব ক্ষেত্রে নিয়মটা একই। দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বাম দিকে, যোগের ক্ষেত্রে আসলে
যে যেগুলাকে যোগ করতেছি তাদের যে কোনো একটার মান 1 হলেই কিন্তু যোগফলটা হবে। একমাত্র তখনই যোগফলটা 0 হবে যখন সবগুলো মান 0। মনে থাকবে? আমরা যে এখানে মাত্র 2টা যোগ করে দেখাইছি, কিন্তু আমরা কিন্তু 3টা 4টা 5টা 6টা যোগ করতে পারি। শুধু মনে রাখতে হবে যে যাদেরকে যোগ করতেছি তাদের কোনো একটার মান যদি 1 হয় যোগের ক্ষেত্রে, বাকি সবগুলোও যদি 0 হয়, যদি একটার মান শুধু 1 হয় তাহলে ওই যোগের ক্ষেত্রে যোগফলটা 1 হবে। আর সবগুলা 1 হোক, কিছু যোগ, কিছু শূন্য, কিছু 1 আছে, ডাজন্ট ম্যাটার, যোগ করলে 1 আসবে। একমাত্র যোগের ক্ষেত্রে তখনই 0 আসবে যখন সবগুলাই 0। যাদেরকে যোগ করতেছি তাদের সবগুলার মানই যদি 0 হয়, সেই ক্ষেত্রে যোগ করলে 0 আসবে। আর গুণের ক্ষেত্রে কি? গুণের ক্ষেত্রে কিন্তু আবার উল্টা জিনিস। গুণের ক্ষেত্রে আমি ফলাফল সত্য বা 1 পেতে গেলে যাদেরকে গুণ করতেছি তাদের প্রত্যেকের মান 1 হতে হবে। একমাত্র সেই ক্ষেত্রেই আমরা লজিক গুণ বা এন্ড অপারেশনের যোগফল গুণফলটা 1 পেতে পারি। আদারওয়াইজ বাকি সব ক্ষেত্রে কিন্তু কি হবে তোমার? বাকি সব ক্ষেত্রে আমরা 0 পাবো ফলাফল। জিরোই গুণফলটা হবে। অর্থাৎ তুমি যদি এইখানে মাত্র আমি 2টা করে দেখাইছি, আমি যদি 5টা গুণ করি, 5টা গুণের মধ্যে ধরো 4টেই 1, শুধু একটা 0, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, একটা 0 ইন্টু 0, ওই একটা 0-র জন্য সব পুরোটাই কি হয়ে যাবে? গুণফলটা 0। গুণফল 1 হতে গেলে সবগুলোর মান 1 হতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে 2টার মধ্যে এই আমি যে উদাহরণটা বললাম সেটা দিয়েও খেয়াল রাখতে পারো, এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে বিপরীতকরণ। আর একটা আমাদের ইয়ে আছে অপারেশন, নট অপারেশন বা বিপরীতকরণ। ঠিক আছে? বিপরীতকরণে কি হয়? তাহলে আমি তোমাদের একটা বলি, কৌতুক বলি, তাহলে তোমাদের মনে থাকবে। অনেক আগে আমরা শুনছি, আমি জানি না তোমরা এই জোক বা কৌতুকটা শুনছো কিনা। তখন আমরা আমাদের ছোটবেলায় এই জোকটা শুনছিলাম যে তখন এত তখন আসলে বাংলাদেশে রাস্তাঘাট এত বেশি ছিল না। অর্থাৎ গ্রাম থেকে শহরে আসার ব্যাপারটা এত সহজ ছিল না। গ্রামের অনেক মানুষ সারা জীবন শহরে না আসেই কাটিয়ে দিত আর কি। ওরকম একটা সময় কাহিনী। ঢাকা শহরে অনেক উঁচু উঁচু ভবন আছে। উঁচু উঁচু ভবন গুলাতে কি থাকে? লিফট থাকে, তাই না? এটা তোমরা জানোই। গ্রাম থেকে একটা লোক আসছে, সে আসলে তোমার সে শুনছে লিফটের কথা, যে লিফট দিয়ে এরকম উপরে ওঠা যায়। তা সে লিফট দেখার খুব শখ, তাই একজনকে ধরে সে একটা সুউচ্চ ভবনের ভিতরে ঢুকলো। ঢুকে সে তাকে ওই লিফটটা দেখায় বললো যে এইটা সেই লিফট, এখানে বাটন আছে, বাটনে চাপ দিলে তুমি লিফটে ঢুকে উপরে উঠতে পারবা। লোকটা বললো তাই সত্যি? বলে এই দেখো, এই যে একটা লোক এসে দাঁড়াইছে, দেখবে এখনই সে উঠবে। ঠিক আছে? তা সে দেখলো যে হ্যাঁ, একটা লোক বাটনে চাইপে ঢুকলো, লিফটের দরজা খুললো এবং সে ঢুকলো। ঢুকে তারপরে দেখলো যে সে দরজাটা বন্ধ হয়ে গেল। তারপরে দেখলো বাটন লাল নীল হচ্ছে বা এরকম জ্বলতেছে। কতক্ষণ পরে সে দেখলো যে বা লিফটটা আবার দরজাটা খুললো, খুলে দেখলো যে একটা মহিলা বের হয়ে আসলো। ঠিক আছে? আমার কথাটা কি বুঝতে পারছো? তার মানে যে লোকটা লিফটে উঠছে সে তো উপরে জি উঠেই গেছে, স্যার। একজন মহিলা বের হয়ে আসছে। লোককে দেখলো আর এখন গ্রাম্য বের হলো মহিলা। এখন গ্রাম্য সেই লোকটা বুঝতেছে খাইছে, এটা তো তাজ্জব জিনিস, এটা যে খালি উপরেই ওঠে তা না, এদিকে আবার পুরুষকে মহিলা বানায় দেয়। ঠিক আছে? এই ব্যাপারটা আমি জি কেন স্যার। বলতেছি, তার মানে এইটাকে তুমি ওই গ্রাম্য লোকের ধারণাটা যদি নাও, তার নট অপারেশনটা কিন্তু অনেকটা ওই রকম। সে কি করতেছে? জিনিসটাকে বিপরীত বানায় দিচ্ছে। তার মানে যদি কোনো ধ্রুবক বা চলক, যেটি চলক, যদি কোনো চলকই বলি, কোনো চলকের মান যদি 0 হয়, তাকে সে তার উপরে নট অপারেশন চালালে সে কি করে দিবে? তাকে বিপরীত করে ওয়ান দিবে, করে দিবে স্যার। তার মানে দিবে, আর মন থাকলে। এখন চিহ্নটা কি ব্যবহার করি এই অপারেশনে? যেমন আমরা প্লাস ইউজ করছি অর অপারেশনের জন্য, এন্ড অপারেশনের জন্য ডট ইউজ করছি, তাহলে নট অপারেশনের জন্য কি চিহ্ন ইউজ করা? এই নট অপারেশনকে কিন্তু অনেক সময় বলা হয়, এটার যে ফলাফল বুলিয়ান পূরক কথাটা ইউজ হয়। পূরক জিনিসটা অনেক সময় বিপরীত জিনিসকে বোঝায়, কমপ্লিমেন্ট। একটার বিপরীত যে জিনিস সেটাকে পূরক বলে, যে দুইটা মিলে সে কমপ্লিট হয়। আমরা জানি যে বুলিয়ান অলজেব্রার এই যে প্রতীকগুলো, সেটা 1 আর 0 এই দুইটা মিলে কি হয়? সম্পূর্ণ হয়। তাহলে 1 বিপরীত হচ্ছে 0, 0 বিপরীত হচ্ছে 1। এটাকে পূরক বলতে পারি। বুলিয়ান অলজেব্রায় যে কোনো চলকের মান 0 অথবা 1 হয়, এটা আমরা আগেই দেখে আসছি। এই 0 এবং 1 কে একটি অপরটির বুলিয়ান পূরক বলা হয়। বুলিয়ান পূরককে, এটা পূরকে লিখছি আমি, পূরককে হবে এটা। বুলিয়ান পূরককে ওই উপরে ওভারহেড বলে, ওভার বার, এটা বার অথবা এরকম ড্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। গণিতে কিভাবে, একটু নিচের লেখাটা দেখো, গণিতের ভাষায় লেখা হয় এর পূরক হচ্ছে এ, ওই যে উপরে বারটা দিলাম, অথবা এ উপরে এইভাবে প্রাইম চিহ্ন বলে না এটাকে, ড্যাশ চিহ্ন ভাবে এভাবে দিবে। লেখাটা বুঝতে পারছো?
তার মানে এ হচ্ছে একটা চলক, আর এর উপরে যখন বার দেই সেটা কি বোঝায়, সেটাকে বোঝায় এর পূরক বোঝায়, তাই না? অথবা এর উপরে নট অপারেশন চালানো হয়েছে। তার মানে হচ্ছে অথবা এ ওই যে ড্যাশটা বা ওই যে তোমার যেটাকে প্রাইম ই বলে, এ প্রাইম, এটাকে আমরা বলতে পারি। তার মানে এ যদি 0 হয় তাহলে এবার হবে 1, এ যদি 1 হয় এবার হবে, এবার মানে এর উপরে নট অপারেশন চালাইছে, তাহলে কি হবে, এর মান যা আছে তাকে তার বিপরীত করলে যেটা আসবে সেটা এবারের মান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, যেমন লিখতে পারি যদি এর মান 0 হয় তবে এবার ইজ ইকুয়াল টু 1। আরেকটা কি আসবে পরের লাইনে, বলো দেখি। হয়ে যাচ্ছে, পরের লাইনে কি হতে পারে, পরের লাইনে হইতে পারে যদি এর মান 1 হয় তবে এবার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে এই যে এর উপরে যে এই যে দাগটা দিলাম এটাকে বার বলে। এবার এই বার দিয়ে বোঝানো হয়েছে কি এর উপরে নট অপারেশন চালানো হয়েছে, অর্থাৎ এর মান যা ছিল তাকে বিপরীত করে ফেলা হয়েছে। সহজে তাহলে এর মান যা হবে এবারের মান হবে তার বিপরীত। এই যে নট অপারেশনের চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় এটা বলতে পারবো। এই জায়গাটা সবার পরিষ্কার, এই জায়গাটুকু? জি স্যার। জি স্যার। জোর নাই, জোর নাই বেশি। নট অপারেশনটা কিন্তু আসলে তুলনামূলকভাবে সিম্পল, কারণ এখানে একটাই কাজ করে, সে বিপরীত করে দেয়। ঠিক আছে? এখন এর বিপরীত কি, এর বিপরীত হচ্ছে এবার। এই আর। এখন আমরা আমরা আজকে আরেকটু দেখে এই মৌলিক উপপাদ্যের এই মৌলিক উপপাদ্য বেসিক থিওরেমস এই চারটা দেখে আজকে আমি শেষ করে দেব। আমরা দেখো, আমরা যে তোমরা নিজেই বুঝতে পারতেছো যে আমরা যে যোগটা করে আসলাম বা যে গুণটা করে আসলাম সেটা কিন্তু সাধারণ বীজগণিতের যোগের মতো না। এই যে এন্ড অপারেশন অর অপারেশন কিন্তু তার নিজস্ব নিয়ম আছে। আমরা সোজা কথায় সাম আপ করতে পারছি কিভাবে যোগের ক্ষেত্রে, যে যাদেরকে যোগ করতেছি তাদের মধ্যে কোন একটার মান যদি 1 হয় তাহলে যোগফলটার মান 1 হবে। হ্যাঁ, কোন একটা মানে এক হলেই যোগফল এক হবে। আবার সবগুলো এক হলে তো কথাই নেই, কিছু এক হলো বা কিছু 0 হলো কোনো ব্যাপার না, একটা মান যদি এক হয় যোগফলটা 1 হবে। যোগফল তখনই 0 হয় যদি যাদেরকে যোগ করছি তাদের সবগুলোর মান 0 হয়। আর গুণের ক্ষেত্রে আবার উল্টো, গুণের ক্ষেত্রে যেটাকে আমরা বলছি এন্ড অপারেশন, যেটাকে ডট দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রে অবশ্যই এটা তখনই গুণফলটার মান 1 হতে পারে যখন সবগুলোর মান যাদেরকে গুণ করছি সবগুলোর মান যদি 1 হয়। আদারওয়াইজ বাকি সব ক্ষেত্রে এখানে কি হবে, গুণফলটা 0 হবে। তাহলে এই সেটার উপর নির্ভর করে আমরা কিছু মৌলিক উপপাদ্য বা বেসিক থিওরামস পাই। কিছু যদি আমরা বুলিয়ান অলজেব্রায় কিছু অঙ্ক মতো করতে হয়, সেই অঙ্কগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা ওই যে ডিজিটাল লজিক গেট গুলো, সার্কিট গুলো করতে পারি, কাজ করতে পারি। সেই মৌলিক উপপাদ্য গুলো আমাদের জানা প্রয়োজন। দেখো আমরা যোগের উপরে কিছু মৌলিক উপপাদ্য পাই, যেমন যোগ এবং গুণকে মিলায় দেখো a+1 হচ্ছে 1 আর a গুণ 1 হচ্ছে a গুণ 1 ইজ ইকুয়াল টু a, এটা আমাদের সাধারণ বীজগণিতের সাথে মিলে যায়। ওয়ানের সাথে কিছু গুণ করলে, ওয়ানের সাথে কিছু গুণ করলে ওইটাই পাওয়া যায়, কিন্তু a+1 ইজ ইকুয়াল টু 1 এটা কিন্তু সাধারণ বীজগণিতের সাথে মিলে না। এইটা বুলিয়ান অলজেব্রার একটা থিওরাম যে একটা চলকের সাথে যদি 1 যোগ করি তো সেই চলকের মান যাই হোক না কেন এটার যোগফলটা 1 হবে। আসলে এটা প্রমাণ করা যায়, মৌলিক উপপাদ্যগুলো শব্দ ধরে নেওয়া হয়, কিন্তু এটা আমরা ইচ্ছা করলে প্রমাণ করতে পারি। আমরা দেখবো একটা দুটো প্রমাণ দেখতে পাবো। এরকম ভাবে a+0 করলে a আসবে, a গুণ 0 করলে 0 আসবে। a গুণ 0 করলে তার মানে a গুণ 0 যেহেতু গুণফলের মধ্যে, সরি, a গুণ 0 মানে এর সাথে 0 গুণ করছি, তার মানে এর মান যাই হোক না কেন একটা 0 যেহেতু অলরেডি আছে এই জন্য গুণফলটা 0 হবে। a+0 করলে আসবে a। আচ্ছা, আর একটা হচ্ছে a+a বার, এর সাথে যদি তার পূরকটা যোগ দেই তাহলে 1 আসবে, আর এর সাথে যদি তার পূরকটা গুণ দেই তাহলে 0 আসবে। আচ্ছা, 4 নম্বর একটা উপপাদ্য আমরা দেখি স্যার a প্লাস, ইন্টারাপ্ট করছি। হ্যাঁ স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি স্যার, আমি একটু বের হয়ে যাই, আমার তো মানে আসতে আসতে তো স্যার সন্ধ্যা হয়ে গেছিল, এখন তো আচ্ছা 8:30 বাজে। আপনি একটু কন্টিনিউ করেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমিও অবশ্য আর 5 মিনিট আছি আর কি। ও তাহলে ঠিক আছে স্যার, আমি আছি। ঠিক আছে স্যার। আচ্ছা দেখো, তারপরে তোমাদের যেটা হয় এরপর আমরা আরেকটা উপপাদ্য দেখি a+a ইজ ইকুয়াল টু a গুণ a ইজ ইকুয়াল টু a। বুঝতে পারছো? এমনিতে দেখো সাধারণ বীজগণিতে এর সাথে a যোগ করলে টয়েস a পাইতাম, তাই না, 2a পাইতাম।
কিন্তু তোমার বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু তা নাই, টু বলে কিছু নাই, এখানে এ প্লাস এ করলে এই আসবে, আর এ গুণ এ করলেও এ আসবে। আমরা যদি এখানে দুইটা এ যোগ করছি, যদি পাঁচটা এ যোগ করতাম তাহলেও এ আসতো, পাঁচটা এ গুণ করতাম তাহলেও এ আসতো। ঠিক আছে, এই উপপাদ্যগুলো আসলে আমরা ধরে নিব, ধরে নিয়ে এর উপরে কিছু অঙ্ক করতে পারি, কিন্তু সাধারণত থিওরামস মৌলিক উপপাদ্যগুলোর সাথে ধরে নেওয়ার ব্যাপার থাকে, এগুলো প্রমাণের প্রশ্ন আসে না, কিন্তু এইগুলো কিন্তু ইচ্ছা করলে আমরা প্রমাণ করতে পারি। প্রমাণ করা যায়, যেমন আসলে করা যায়, যেমন আসলে আমরা যেমন একটা দেখলাম যে এ প্লাস, আচ্ছা কি প্রমাণ এখানে, যেমন তোমরা প্রথমটা চিন্তা করো, এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, এখন এই যে এ এর মান, এ একটা চলক, তোমরা কি আমাকে এইটুকু উত্তর দিতে পারো এর মানটা কি হতে পারে? তোমরা বলবে স্যার এ তো চলক, চলকের মান তো যে কোনো কিছু হতে পারে, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার কথা মাথায় রাখলে এর মান কিন্তু যে কোনো কিছু হবে না, এর মান হয় জিরো হতে পারে, অথবা এর মান কি হতে পারে, ওয়ান হতে পারে। বুঝতে পারছো? জি তাহলে স্যার, এই, হয় 0 হবে নয় 1। হ্যাঁ, এটা ছাড়া বুলিয়ান অ্যালজেব্রা আর কোনো উপায় নাই। তার মানে এ প্লাস ওয়ান করলে আমরা কি করতে পারি, এর জায়গায় একবার জিরো বসাইতে পারি, তাহলে এর মান যদি জিরো হয় তাহলে এ প্লাস ওয়ান হবে জিরো প্লাস ওয়ান। জিরো প্লাস ওয়ান করলে কিন্তু আমরা দেখছি অলরেডি যোগ মানে জিরো প্লাস ওয়ান মানে ওয়ান। আবার এর মান ওয়ানও হতে পারে, ওয়ান প্লাস ওয়ান করলেও ওয়ান আসে। তার মানে এর মান যাই হোক না কেন এ প্লাস ওয়ান করলে ওয়ান আসবে, এটা অবশ্য একটা সিম্পল লজিকও আছে। এর মান যাই হোক না কেন, যেহেতু যোগের মধ্যে একটা এক আছে, একটা এক থাকলেই তো যোগফলটা ওয়ান হয়, তাই না? গুণের ক্ষেত্রে দেখো, এ গুণ ওয়ান ইজ ইকুয়াল টু এ। আচ্ছা ম্যাডাম, এইখানে আমি আসলে গুগল মিটে তো অতটা ক্লাস নিয়ে অভ্যস্ত না, আমি অবশ্য জুমেই নেই, এইখানে পর্দা ই করা যায় না, দাগ দেওয়া যায় না? ম্যাডাম বোধহয় নাই, তোমরা কি জানো সেটা? স্যার এখানে হোয়াইট বোর্ড আছে, হোয়াইট বোর্ডটা হোয়াইট বোর্ড আপনি আছে না? আচ্ছা, জি স্যার, ব্যবহার ওইটা করতে আমাকে পারেন। তাহলে একটু দেখতে হবে তাহলে। স্যার ওই যে এটা আছে। আচ্ছা আমি দেখছি। জি স্যার, স্যার অ্যাক্টিভিটিজ এর মধ্যে আছে। অ্যাক্টিভিটিস, টার্ন অন ক্যাপশন, প্রেজেন্ট নাও, মোর অপশন, মোর অপশনই কি? স্যার মোর অপশনেও থাকার কথা, মোর অপশনেও। হ্যাঁ মোর অপশনে, মোর হ্যাঁ অপশনই আছে আছে। আছে আছে, আবার অ্যাক্টিভিটিজেও আছে। জি স্যার। স্টার্ট এ নিউ হোয়াইট বোর্ড। ফলো টেক্সট, ওটা ইসের মতোই। আচ্ছা আমি যেমন দেখলাম যে ধরো এ গুণ, আমরা লিখছি যে এ গুণ ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে এ, স্যার ওইটা কি শো এইটা একটু আমরা করছে দেখি যে এটা এখানে? কি। স্যার আপনি আমি শেয়ারিং জানি এ না দিন। শো করছে কিনা, হ্যাঁ শো তাহলে করছে। প্রেজেন্টেশনে, প্রেজেন্টে যেতে হবে। আচ্ছা প্রেজেন্টে যেতে হবে আবার। হ্যাঁ প্রেজেন্টে জি যেতে স্যার, হবে একটু আবার। প্রেজেন্টেশনে দিয়ে দেন। হ্যাঁ এটা শো করার কথা। করার কথা, আমি স্যারকে সব ধরনের এক্সেস দিয়ে রাখছি। এবার পেয়েছো না? হ্যাঁ শো করছে স্যার। জি স্যার। শো করছে? জি স্যার শো করছে এবার। জি স্যার। বুঝলাম না, শো তো করলো কিন্তু কথা হলো যে উইন্ডো, আপনি আপনি তখন কাজ করতে পারছেন যখন শো করছে? না তখন কাজ করতে পারছি, এটি হচ্ছে সমস্যা। বলছি ইউ আর প্রেজেন্টিং ইউর স্ক্রিন। এখন এটা মনে হয় স্যার, আমি তো জানি যে অ্যাক্টিভিটিস থেকে আসলে মনে হয় কাজ করা যায়, উপরে কাজ করা যেখানে যায় না, সেটাই হবে তাহলে আপনার, আমার মনে হয়। হ্যাঁ তাহলে অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিসটা কোথায় হবে আপনার কাছ থেকে শিখে নিই। এন্ড স্যার অ্যাক্টিভিটিস, টার্ন অফ ক্যামেরাস, টার্ন অফ ক্যাপশন। এই যে আচ্ছা হোয়াইট আমি বোর্ড। হোয়াইট বোর্ডটা ক্রস করে দিই, আমি ক্রস করে দিয়ে মিটিং ডিটেলস, শো এভরিওয়ান,
চ্যাট আচ্ছা অ্যাক্টিভিটিস পাইছি দাঁড়া হোয়াইট বোর্ডিং না এইবার মনে হয় যাবে দেখেন তো আসে কিনা। এবার কি গেছে ম্যাডাম স্যার এই যে প্রেজেন্টিং এ দেন, প্রেজেন্টিং এ দেন। আচ্ছা 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 প্রেজেন্টিং এবার দেখেন স্যার কাজ করতে পারেন কিনা। বোঝা গেল না হলো না। দেখি আরেকবার ট্রাই করে দেখি আচ্ছা ঠিক আছে। গেলাম তো ম্যাডাম এই অ্যাক্টিভিটিসে একটা হোয়াইট বোর্ডিং বলে একটা কথা আছে ওখানে একটা স্টার্ট এ নিউ হোয়াইট বোর্ড স্টার্ট এ নিউ হোয়াইট বোর্ড হ্যালো হ্যাঁ একটু পরে ম্যাডাম আমি ফোন কল করতেছি আপনাকে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ স্যার এটা এখান থেকে শেয়ার করবো এখান থেকে শেয়ার করবো নাকি স্যার এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে আপনার ওই একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। ওইটা আপনার আছে কিনা, তা না হলে মনে হয় কাজ এখানে করা এমনিতে যায় না। সব দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখি দাঁড়ান আরেকবার এখান একটু থেকে একটা স্যার শেয়ার দেখেন। অপশন আছে হ্যাঁ একটু দেখেন ওই নিচে থেকে যেটা। আমার মনে হয় সাইমা তোমার ওখানে কথা শোনা যাচ্ছে, তোমার কিছু বলার থাকলে বলো, নাকি মাইক্রোফোন অফ রাখো। শেয়ার এমনি শেয়ারে একটা অপশন আসছে আচ্ছা প্রেজেন্টেশন দিয়ে আবার একবার ট্রাই করি ট্যাব স্যার আজকে তাহলে এই পর্যন্ত থাক, আমরা আরেকদিন না হয়। হ্যাঁ আচ্ছা থাক আছে হ্যাঁ আমি পরে একটা ওটা দেখে নিব ওখানে আসলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। আরেকটা করা যায় ঠিক যে আছে। আপনি প্রেজেন্টিং দিয়ে ও যে আরেকটা মানে আপনি ইয়াতেও করতে পারেন, ওয়ার্ড ফাইলে গিয়ে ওয়ার্ড ফাইলে হ্যাঁ ওয়ার্ড ফাইলে শেয়ার করলেই হয় জি হ্যাঁ জি সেটা জি। বিকল্প তো অবশ্যই আছে হ্যাঁ মানে সেটা আমি আর বুঝতেছি ওই সেটা হয়তো সেটা অবশ্য আমরা করি অনেক সময় যে জি ওয়ার্ড ফাইলে লেখাটা শব্দকে লেখা। মানে ওইখানে তো আরো কিছু সুবিধা আছে আর কি ওয়ার্ড জি ফাইলে তো ফরম্যাটিং কিছু অপশন ইউজ করা যায় তো সেটা করা যায় আর হচ্ছে হোয়াইট বোর্ডটা একটু আমার কাছে মনে হচ্ছে যে একটা অ্যাপস, মানে প্রথমে আমার আসতো না, পরে আবার ওই যে আপনার গুগলে যখন না, আমার এইখানে কিন্তু হোয়াইট বোর্ড দেখাচ্ছে আমি কলমও সেট করতে পারছি লিখতেও পারলাম কিন্তু ওই যে উপরে একটা কোনার দিকে শেয়ার অপশন আসে সেটা হ্যাঁ গেলে আবার কি জানি দেখায় আপনার গ্রুপের সাথে শেয়ার করবো না কি জানি ইত্যাদি। ও আর তাহলে আরেকটু দেখে নিন প্রেজেন্ট স্যার। হ্যাঁ আমি এই অপশনটা ভালো ভালো দেখে নিবো জি স্যার। আচ্ছা আমরা যে পর্যন্ত আজকে পড়ালাম সেটা থেকে আমরা পরের দিন থেকে শুরু করব আশা করি যেটুকু করছি এটা খুব বেশি কঠিন কিছু না এখনো তো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা তাহলে এইখান থেকে শুরু করতে পরের দিন সুবিধা হবে ম্যাডাম পরের সপ্তাহে এই সময় এই দিনই এই সময়ই ক্লাস নাকি না স্যার আমার শিডিউল ক্লাস হচ্ছে 11টার সময়, আপনি কি স্যার 11টার সময় 11টায়? জি জি মঙ্গলবার 11টার সময় আচ্ছা জি স্যার। লিংক কি আপনি করে দিবেন স্যার আপনি তো আজকে বুঝলেন স্যার, এখন আমার কাছে হ্যাঁ মনে হচ্ছে কি স্যার আমি যদি লিংক দেই তাহলে কিন্তু আপনি অনেক অপশন মনে হয় ব্যবহার করতে পারছেন। পাবো না হ্যাঁ রাইট এইটাই আমার মনে হচ্ছে যে এখন এইটা ধারণা করতে আপনি পারি স্যার এক কাজ করবেন, আপনি হচ্ছে আজকে তো বুঝছেন গুগল মিটে আমরা হ্যাঁ হ্যাঁ কিভাবে ক্লাস নিই। এখন স্যার ওই হ্যাঁ গুগল মিটে আপনার যে অ্যাকাউন্টটা ওইটাই হচ্ছে আমাকে দিয়ে দিবেন, দিলে আমি মেয়েদের সঙ্গে আচ্ছা শেয়ার করব। আচ্ছা 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 ঠিক আছে ব্যাস।
আমি ওই আমার গুগল অ্যাকাউন্ট থেকে লিংক কি করে দিয়ে দেবো আপনি লিংকটা কপি করে আমাকে পেস্ট করবেন স্যার। আজকে আমি আচ্ছা যেভাবে দিচ্ছি ওই দিন আপনি দিবেন, তাহলে আপনি অ্যাডমিন আচ্ছা থাকবেন তো আপনি কাজগুলো করবেন। রাইট রাইট ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আজকে তাহলে থ্যাংক ইউ স্যার। সবাইকে ধন্যবাদ থাকার জন্য। হ্যাঁ, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আসসালামু আলাইকুম। ঠিক আছে ম্যাম, মেয়েটা, আসসালামু লেট আসসালামু না, আলাইকুম হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ভালো থেকো, অনেক কষ্ট করলে সন্ধ্যার সময়। ঠিক আছে, না ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।